শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩১। আরুষি ও আরহাম দুজনেই আজ খুব সুন্দরভাবে সেজে তৈরি হয়ে নিয়েছে। আজ তাদের বিয়ের ১ বছর পূর্ণ হয়েছে, যার কারণে আজকের দিনটা তাদের দুজনের কাছেই খুব স্পেশাল। আমানও আজ খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিয়েছে, কারণ আজ দীর্ঘ ১ বছর পর সে শায়রার মুখোমুখি হবে, তাই সে অনেক এক্সাইটেড। আফিফা খানের আজ সকাল থেকেই ব্যস্ত সময় কাটছে এসব নিয়েই। আরুষিও হাতে হাতে তার কাজে সাহায্য করে দিচ্ছে। বাড়িতে আসা সকল অতিথিদের আপ্যায়নের জন্য সকাল থেকেই তারা আজ রান্নাঘরেই ব্যস্ত সময় পাচ্ছে। আফিফা খান আজ হাসপাতালেও যাননি। কাজের ফাঁকে আরহাম বেশ কয়েকবার আরুষির সাথে দেখা করে যাচ্ছে। আফিফা খান যেটা দেখে মুচকি মুচকি হাসছেন। তিনি একসময় আরুষিকে বলেন, তোকে এত খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছে আরু। বনু যেখানেই থাকুক, তোকে এত খুশি দেখে ও নিশ্চয়ই অনেক আনন্দ পাচ্ছে। আরুষির মনটা এবার একটু খারাপ হয়ে যায় মায়ের কথা মনে পড়ে গিয়ে। তবুও সে আলতো হেসে বলে, বাকি জীবনটাও আমি তোমাদের সবাইকে এভাবে সুখে কাটাতে চাই খালাম্নি। আর আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার আম্মু পাপা যেখানেই থাকুক খুব ভালো থাকুক। তাদের সকল গুনাহ যেন আল্লাহ তায়ালা মাফ করে দেন। এভাবে গল্পগুজব করতে করতেই তাদের সব রান্নাবান্না হয়ে যায়। তত্ত্বধ্যে শায়েন চৌধুরী ও শায়রা চলে আসে খান বাড়িতে। শায়রাকে দীর্ঘ ১ বছর পর দেখে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে আমান। এই ১ বছরে শায়রার সৌন্দর্য যেন আগের থেকে প্রায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নির্ঝর খান এগিয়ে এসে শায়েন চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বলেন, অনেক ধন্যবাদ তোমাকে শায়েন, সব ভুলে আবার এখানে আসার জন্য। শায়েন চৌধুরী হেসে বলেন, আপনারা তো আমাদের আপনজন, আপনাদের সাথে কিভাবে রাগ করে থাকি। বৃষ্টি যদি আজ বেঁচে থাকত তাহলে আরও অনেক আগেই আমাকে বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করে দিত। আসলে আপনারা তো জানেন আমার মেয়েই এখন আমার কাছে সব, তাই ওর অপমান মেনে নিতে পারিনি। নিঝুম খান নিজের নাতনি শায়রাকে বুকে টেনে নেন। বলেন, এসব অতীতের কথা বাদ দাও, এখন আমাদের সামনের কথা ভাবতে হবে। শায়রাও বলে, তুমি একদম ঠিক বলেছ নানু, অতীত ভুলে এবার আমরা নতুন করে সবটা শুরু করব। আরহামও সেখানে উপস্থিত হয়। শায়েন চৌধুরী ও শায়রাকে দেখেই সে মাথা নিচু করে নেয়। অতঃপর হাত জোর করে বলে, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যা হয়েছে তার জন্য হয়তো আমিই দায়ী। আমার জন্য আপনাদের অনেক কষ্ট আর অপমান সহ্য করতে হয়েছে। আমি সত্যিই নিজের কাজের জন্য অত্যন্ত লজ্জিত। শায়েন চৌধুরী বলে ওঠেন, আরে কি বলছো তুমি? এমন ভেবো না, সব কিছু ঠিক আছে। আমরা অতীতের কোনো কিছু আর মনে রাখিনি। যা হয়েছে তাতে তোমাকেও খুব একটা দোষ দেয়া যায় না, আসলে তোমাদের জেনারেশনটাই এমন। তবে হ্যাঁ, এখন একটা পরামর্শ দেই তোমায়, জীবনে আর কখনো নিজের মনের বিরুদ্ধে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার কারণে তোমায় আবারও পস্তাতে হয়। আরহাম মাথা নাড়ায়। শায়েন চৌধুরী আরহামের পিঠে হাত রেখে বলেন, তোমাদের এই জেনারেশনটার কিন্তু অনেক দোষ আছে। তোমরা খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ো এবং আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। তাই আবারও বলছি, পরবর্তী জীবনে আর এমন কিছু করো না। আচ্ছা আঙ্কেল, আমি কথাটা মাথায় রাখব। শায়রা বলে ওঠে, আপনার স্ত্রী কোথায় আরহাম ভাইয়া? আরহাম বলে, ও তো কিচেনে। আচ্ছা, আমি গিয়ে ওনার সাথে দেখা করে আসি। বলেই শায়রা ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দিকে এগোয়। সহসাই আমানের মুখোমুখি হয়ে সে থেমে যায়। সহাস্যে বলে, কেমন আছা আমান? আমান তো শায়রাকে দেখে একদম থো বনে যায়। আগের সেই শান্তশিষ্ট মেয়েটা ১ বছরেই কতটা চঞ্চল হয়ে উঠেছে। সে বলে, ভালো আছি শায়রা। আর তুমি? শায়রা বলে ওঠে, শায়রা কি? হ্যাঁ, তোমার থেকে গুণে গুণে ২ বছরের বড় আমি। ভুলে গেছ? শায়রা আপাই বলো আমায়। আমান মাথা চুলকাতে চুলকাতে বলে, তুমি তো দেখছি অনেকটা চঞ্চল হয়ে গেছ। কারণ আমার ড্যাড আমায় বলেছে চুপ থাকলে মনের ব্যথা আরও তীব্র হয়, তাই এই ১ বছরে আমি যতটা পেরেছি নিজের মনকে ফ্রেশ করার চেষ্টা করেছি।
নিজে একা একা গুমরে মরার থেকে এমন হওয়াই ভালো। বলেই সে কিচেনের দিকে এগোয়। কিচেনে নিয়ে আফিফা খান ও আরুষির সাথে কুশল বিনিময় করে নেয়। আরুষি অতীতের ঘটনাগুলোর জন্য কিছুটা অপরাধবোধ থেকে শায়রার সাথে ঠিকভাবে কথাই বলতে পারছিল না। শায়রা এগিয়ে এসে আরুষির সামনে দাঁড়িয়ে বলে, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছেন ভাবি? আমার সাথে কেন জানি ঠিক করে কথাই বলছেন না। আরুষি বলে, না তেমন না মোটেও। আমি কেন আপনার উপর রাগ করব? উল্টে আপনারই তো রাগ করার কথা। শায়রা আরুষির কথার প্রত্যুত্তরে হালকা হেসে বলে, আমি আপনার উপর মোটেও রেগে নেই। আমি তো সব শুনেছি যে আপনার ওই বান্ধবী মারিয়া কিভাবে চক্রান্ত করে সবটা করেছিল। পরে তো আমার আপনার জন্যই খারাপ লেগেছিল। আপনাকে সবার কত কটু কথা শুনতে হয়েছে। পরবর্তীতে যখন আপনার মা বাবার ব্যাপারে শুনলাম, আমি নিজেও নিজের মাকে হারিয়েছি। তাই আপনার কষ্টটা উপলব্ধি করতে পারি, তবে এখন যে আপনি নিজের পরিবারের সাথে ভালো আছেন এটা দেখে ভালো লাগছে। আরুষি সামান্য হাসে। অতঃপর আরও কিছু টুকটাক কথা বলে তারা। আরহাম ও আরুষির ম্যারেজ অ্যানিভার্সারি উদযাপন করার জন্য অনেক বড় একটা কেক আনা হয়েছে। আমানি কেকটা আনিয়েছে। আরুষি কেকটা দেখেই আমানকে বলে, এসবের কি দরকার ছিল ভাই? আমান বলে, দরকার ছিল আপাই। এবার তুমি এসো তো, আর ভাইয়া তুমিও এসো। একসাথে কেক কাটবে। নির্ঝর খান, নিজুম খান, আফিফা খান, আনিকা খান, এমনকি আবরাজ খানও হুইলচেয়ারে করে সেখানে উপস্থিত ছিলেন। শায়েন চৌধুরী আর শায়রা তো ছিলি। সবাই ভীষণ আনন্দিত। সবার মুখেই হাসি। শায়রা আরহামকে বলে, হ্যাঁ ভাইয়া যান, গিয়ে কেকটা কাটুন। আরহাম এবার এগিয়ে যায়। আরুষির হাতটা আলতো করে ধরে। দুজনে একসাথে একটা চাকু হাতে নেয় কেকটা কাটার জন্য। সবাই হাততালি দিতে থাকে। তারা দুজনে মিলে কেকটা কাটতে যাবে, এমন সময় হঠাৎ একজন মহিলা সেখানে উপস্থিত হয়ে বলে ওঠেন, আরে দাঁড়াও, দাঁড়াও, আমাকে ছাড়াই কিসের সেলিব্রেশন? আরুষি ও আরহাম থেমে গিয়ে অবাক চোখে সামনে থাকায়। তাদের সামনে সম্পূর্ণ অপরিচিত এক মহিলা। কিন্তু বাড়ির বড় সবার মুখে বিস্ময়। নিঝুম খান বলে ওঠেন, আদিতা। আদিতা এগিয়ে এসে নির্ঝরের সামনে দাঁড়িয়ে বলে, হতে পারি আমি তোমার নিজের বোন নেই, কিন্তু ২০টা বছর তো আমাকে নিজের বোনের মতোই দেখেছ। আর আজ এত স্পেশাল একটা দিনে আমায় ডাকলে না, যখন পারিবারিক পুনমিলন হচ্ছে। আর নিজের ছেলের বিয়েতেও তো আমায় ডাকনি। যাই হোক, আমি নিজের ভাতিজার জন্য গিফট এনেছি। বলেই তিনি আরহাম ও আরুষির দিকে গিয়ে তাদের হাতে একটি গিফট তুলে দিতে বলেন, এটা তোমাদের জন্য। আফিফা খান বলে ওঠেন, তুমি কেন এসেছ এখানে? আদিতা বলেন, আমি জানি আমার এখানে আসায় আপনারা অনেকেই খুশি নন, কিন্তু আমাকে যে আজ আসতে হতোই একটা অনেক বড় সত্য আপনাদের জানানোর জন্য। নির্ঝর খান বলেন, কি সত্য? তোমার বোন বৃষ্টির খুনের সত্য। শায়েন চৌধুরী ও শায়রা সহ সবাই হতবাক হয়ে যায়। শায়েন চৌধুরী বলে ওঠে, মানে কি বলছেন কি আপনি? আদিতা বলে, আপনারা সবাই তো জানেন, ৫ বছর আগে বাংলাদেশে বেড়াতে এসে আদিতা একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। সবাই ভেবেছিলেন সেটা স্বাভাবিক দুর্ঘটনা, কিন্তু তা নয়। এই দুর্ঘটনার পেছনে কার হাত ছিল জানেন? কার? জাহিদ শেখের। সেই খুন করেছিল বৃষ্টিকে। আরুষি বলে ওঠে, নাহ, এটা হতে পারে না। পাপা খুনি নয়। অসরুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩২। আরুষি তীব্র প্রতিবাদ জানায় আদিতার এমন জঘন্য অভিযোগের। সে বলে ওঠে, কোনো প্রমাণ ছাড়া আপনি আমার পাপার নামে একদম কোনো বাজে কথা বলবেন না, আমার পাপা এমনটা করতে পারে না। আদিতা বলেন, কখন বললাম যে আমার কাছে কোনো প্রমাণ নেই? প্রমাণ ছাড়া কথা বলার মানুষ আমি নেই। আফিফা খান এগিয়ে এসে আদিতাকে চোখ রাঙানি দিয়ে বলেন, তোমার স্বভাব সম্পর্কে আমরা ভালোই অবগত আদিতা। আমরা সবাই খুব ভালো করেই জানি যে তুমি অতীতে কিভাবে আমাদের পরিবারটাকে ধ্বংসের চেষ্টা করেছিলে। বৃষ্টিক তো তুমিই মেরে ফেলার চেষ্টা করেছিলে, আর এখন ভুল করেছিলাম ভাবি। আর সেই ভুলের শাস্তিও তো পেয়েছে। ভেবে নাও, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই এসেছি। নির্ঝর খান এবার উত্তেজিত হয়ে বলেন, তুমি যা বলছ তার সাপেক্ষে উপযুক্ত প্রমাণ দেখাও। আর না হলে কিন্তু আমাদের পরিবারে অযথা ঝামেলা সৃষ্টির জন্য আমি তোমার বিরুদ্ধে স্টেপ নিব। জানতাম তোমরা কেউই সহজে আমার কথা মানবে না। এজন্য প্রমাণ নিয়েই এসেছি। বলেই আদিতা হঠাৎ পিছনে তাকিয়ে বলেন, কোথায় আপনারা? আসুন ভেতরে। কিছু সময় পরই ৩ জন ব্যক্তি রুমে চলে আসে। নির্ঝর খান বলে ওঠেন, কারা এনারা? এনারা তারা যারা সত্যটা সম্পর্কে জানেন।
ইনি হলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হারুন। তোমরা সবাই নিশ্চয়ই এনাকে চিনবে, ইনি বৃষ্টির মৃত্যুর তদন্তে ছিলেন। আর ইনি হলেন রফিক রহমান, একজন পথচারী যিনি নিজের চোখে সবটা দেখেছেন। আর ইনি হলেন আরুষি বলে ওঠে, আব্দুল চাচা। আদিতা বলেন, চিনতে পেরেছ তাহলে? ইনি হলেন তোমার পাপার পুরাতন ড্রাইভার। এবার এনাদের মুখ থেকেই সবাই সত্যটা শুনুন। মিস্টার হারুন বলে ওঠেন, আজ থেকে 5 বছর আগে এই অ্যাক্সিডেন্টের কেসটা পাওয়ার পরেই আমরা তদন্ত শুরু করি। তদন্তের ক্ষেত্রে মিস্টার শায়েন চৌধুরী আমাদের সাহায্য করেছিল। আপনার মনে হচ্ছে আপনি আমাদের সেই গাড়ির নাম্বার প্লেট দেখে নাম্বারটা বলছিলেন যা আপনার ওয়াইফকে ধাক্কা দিয়েছিল। শায়েন চৌধুরী অতীতে ডুব দেন। তার স্ত্রীকে যখন একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছিল ঠিক তার চোখের সামনে, তখনই তিনি গাড়িটার নম্বর প্লেট দেখে নেন। আর সেটা তিনি পুলিশকেও বলেছিলেন। শায়েন চৌধুরী বলেন, হ্যাঁ, আমার তো গাড়িটার নাম্বার প্লেট আজও মনে আছে, 66756 ছিল। হ্যাঁ, এটাই তো। হারুন বলেন, এই গাড়িটা ছিল মিস্টার জাহিদ শেখের। আমরা তদন্ত করে সেটা বেরো করেছিলাম, কিন্তু পরবর্তীতে জাহিদ শেখ নিজের প্রভাব খাটিয়ে কেসটা ধামাচাপা দেন। আপনারা তো জানেনই সেই সময় তিনি একজন নির্বাচিত এমপি ছিলেন, সেই প্রভাব খাটিয়েই তিনি সব করেছেন। এবার রফিক রহমান এগিয়ে এসে শায়েন চৌধুরীর সামনে এসে দাঁড়ান। বলেন, আমাকে চিনতে পারছেন হুজুর? শায়েন চৌধুরী এবার অতীতে ডুব দেন। ফ্ল্যাশব্যাক। শায়েন ও বৃষ্টি তাদের মেয়ে শায়রাকে নিয়ে বাংলাদেশে ঘুরতে এসেছিল লন্ডন থেকে। শায়রার তখন 8 বছর বয়স ছিল। তার জেদের কারণে শায়েন ও বৃষ্টি তাকে নিয়ে সিলেটের পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। সিলেট থেকে ফিরে আসার পথে মাঝরাস্তায় হঠাৎ করে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়, যার ফলে তারা মস্ত বিপদে পড়ে। শায়েন ও বৃষ্টি গাড়ি থেকে নেমে আসে। শেষমায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, তাই শায়েন বৃষ্টিকে বলে, তুমি শায়রার সাথে গাড়ির মধ্যে থাকো, আমি দেখছি কি করা যায়। বৃষ্টি বলে, তুমি এমনিতেই অসুস্থ, এই বৃষ্টিতে ভিজো না, আর যা করার আমি করছি। বলেই বৃষ্টি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে কোনো গাড়ি আসে নাকি। শায়েন বৃষ্টিকে মানা করছিল, কিন্তু বৃষ্টি শোনে না তার কথা। এমন সময় একটা গাড়ি হঠাৎ রকেটের বেগে ছুটে আসতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা এসে বৃষ্টিকে ধাক্কা দিয়ে চলে যায়। শায়েন হতবাক হয়ে যায় ঘটনায়। সে সাথে সাথে গাড়িটার নাম্বার প্লেট দেখে নেয় এবং গাড়িকে আটকাতে যায়, কিন্তু গাড়িটা বৃষ্টিকে ধাক্কা দিয়েই ছুট লাগায়। এদিকে শায়েনও তখন বৃষ্টিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় রাস্তা একদম নির্জন ছিল, তবে পাশেই একটি ছোটখাটো চায়ের দোকান ছিল যেখানে বসেছিলেন রফিক। তিনি ছুটে এসেছিলেন শায়েনকে সাহায্য করতে। অতীতের ঘটনা থেকে বেরিয়ে এসে শায়েন চৌধুরী বলে ওঠেন, আপনি তো সেই লোক যে আমাকে বৃষ্টিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন বাবু, আমি এতগুলো দিন ধরে একটা অনেক বড় সত্য লুকিয়ে রেখেছিলাম। আসলে সেদিন আমি ঠিকই দেখেছিলাম ওই গাড়িতে কে ছিলেন। এলাকার এমপি হওয়ায় জাহিদ শেখকে আমরা সবাই চিনতাম, কিন্তু আমরা খেটে খাওয়া গরিব মানুষ, ও তো বড় লোকের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার ছিল না। তাই পুলিশের সামনে সত্যটা বলিনি, আর না তো আপনাদের কাউকে জানাতে পেরেছি। কিন্তু আজ শেষ বয়সে এসে মনে হল, আজ যদি সত্যটা আমি লুকিয়ে রাখি তাহলে মৃত্যুর পর আল্লাহর কাছে মুখ দেখাতে পারব না। আরুষি বলে ওঠে, নাহ, এসব সত্য হতে পারে না। আব্দুল চাচা, তুমি কিছু বলো। তুমি তো অনেক দিন ধরে আমার পাপাকে দেখেছ, তুমি তো জানো আমার পাপা মানুষ হিসেবে কেমন। তুমি সবাইকে সমস্ত সত্যটা বলো যে আমার পাপা এমন কিছু করতে পারে না। আব্দুল চাচা বলে ওঠেন, যদি সত্যি এমনটা হতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না ছোট ম্যাডাম, কিন্তু সত্যি এটাই যে সাহেবই ছিলেন এসবের পেছনে, যদিও তাকে পুরোপুরি দোষ দেয়া যায় না। নির্বাচন সংক্রান্ত কিছু জটিল কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। ফলে সেদিন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমি তার পাশেই বসেছিলাম। তিনি আমাকে সরিয়ে জোরপূর্বক গাড়ি চালাচ্ছিলেন আর দুর্ঘটনাবশত। নাহ, এটা হতে পারে না। পরবর্তীতে হুঁশে আসার পর উনি এই কেসটা ধামাচাপা দেন। আরিশা ম্যাডামও এসব ব্যাপারে জানতেন। কেন মিথ্যা বলছেন আব্দুল চাচা? আমার পাপা কখনো ড্রিঙ্ক করত না। এটা হতে পারে না। নির্ঝর খান এবার চরম ক্রোধ নিয়ে বলেন, কতটা চেন তুমি তোমার পাপাকে? তার জঘন্য অতীত সম্পর্কে কতটা জানো? ও কতটা খারাপ কাজ করেছিল জীবনে তা তোমার খালাম্নির কাছ থেকে শুনে নাও। আমার বোনকেও নিশ্চয়ই ওই খুন করেছে, আর পরে সবটা ধামাচাপা দিয়েছে। না, আবার পাপা খুনি নয়। আফিফা বলে, শান্ত হও সবাই। আগে সবটা আর কি বোঝার আছে আফিফা? তোমার বনু আর তার স্বামীর সব অপকর্ম তো সামনে এসে গেছেই।
জাহিদ শেখের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আরিশা যে এতটা নিচে নামবে সেটা আমি ভাবতেও পারিনি। আমার বোনের খুন নিয়ে আমার সামনে সবসময় হেসে বেরিয়েছে, আর আমি। শায়রা শায়ন চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে চলো পাপা। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার মাকে খুনও করা হয়েছিল, আর সেই খুনির মেয়ে কিনা আমার সামনে দাঁড়িয়ে। আরুষির দিকে তাকিয়ে ঘৃণার সাথে কথাটা বলে শায়রা। আফিফা বলে, শায়রা, এভাবে বলো না। আরুর এতে কি দোষ? আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। নির্ঝর খান রেগে বলেন, এসব বলে কোনো লাভ নেই আফিফা। সব সত্যটা জানার পর আমি কিছুতেই এই খুনির মেয়েটাকে আমার বাড়িতে রাখব না। আরুষি প্রবল আশা নিয়ে আরহামের দিকে তাকায় যে অন্তত সে আরুষির হয়ে কিছু বলবে। কিন্তু আরহাম চুপ থেকে আরুষিকে চরম হতাশ করে দেয়। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩৩। আরুষি সবার দিকে তাকায়। প্রায় সবার চোখেই যেন তার প্রতি অবিশ্বাস। তবু সে বলে ওঠে, আমার পাপা, আম্মু এত বড় অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। এই মহিলা মিথ্যা বলছে। আদিতা বলে ওঠেন, সবাইকে মিথ্যা বলে আমার কি লাভ? আর আমি না হয় মিথ্যা বলছি, তাহলে কি এখানে এত সব লোক সবাই মিথ্যা বলছে? আরুষি আর কিছু বলতে যাবে এমন সময় নির্ঝর খান বলে ওঠেন, এই মেয়ে চুপ করো তুমি। তোমার কোনো কথা আমার আর শুনতে ইচ্ছা করছে না। তুমি একটা খুনির মেয়ে। আফিফা খান বলে ওঠেন, নির্ঝর, কি বলছ তুমি এসব? দোহাই লাগে, চুপ করো। ও তোমার পুত্রবধূ হয়। ওর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। নিঝুম খানও বলেন, হ্যাঁ নির্ঝর, তুই এভাবে বলতে পারিস না। আমি আদিতাকে একদম বিশ্বাস করি না, আর না তো ওর আনা এসব প্রমাণকে। নির্ঝর খান বলেন, তোমরা বিশ্বাস না করলেও আমি করি। তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি জাহিদ শেখের অতীত কেমন ছিল। একজন স্পয়েল ব্রাত ছিল, ও রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করত, আফিফাকেও তো বিরক্ত করত, আরিশাকেও তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলারও চেষ্টা করেছিল। যখন আমি আফিফাকে উত্ত্যক্ত করার জন্য ওকে গায়ে হাত তুলেছিলাম, এসব কিছু আমি ভুলে যাইনি। আরুষি কানে হাত দিয়ে বলে, চুপ করুন প্লিজ। আমি আমার পাপার বিরুদ্ধে আর একটা কথাও শুনতে চাই না। শুনতে না চাইলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমার মতো একটা খুনির মেয়েকে আমার আর একটুও সহ্য হচ্ছে না। আরুষি আরও একবার আরহামের দিকে তাকায়। আরহাম তখনও অবধি চুপ ছিল। আমান এগিয়ে এসে নির্ঝর খানকে বলেন, ড্যাড, তুমি এত রাগারাগি করো না। আমি জানি সব কিছু শুনে তোমার ভীষণ রাগ হচ্ছে, আমাদের সবারই হচ্ছে, কিন্তু তাই বলে আরু আপাইকে এসব বলা ঠিক হচ্ছে না। যদি এসব কিছু সত্য হয় তাহলেও তোর আপাইয়ের কোনো দোষ নেই এখানে। দোষ আছে। ও যদি আমার চোখের সামনে থেকে, তাহলে আমার মনে হবে আমার বোনের খুনির মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সেটা মেনে নিতে পারব না। এর মধ্যে শায়রাও আমানের উদ্দেশ্যে বলে, তুমি একটা খুনির মেয়ের হয়ে কথা বলছো কেন আমান? তোমার থেকে এটা আশা করিনি। শায়ন চৌধুরী শায়রাকে বলেন, শায়রা, এভাবে বলো না কিছু। আমার মনে হচ্ছে এই ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। নির্ঝর খান বলেন, কোনো তদন্তের প্রয়োজন নেই আর। সব সত্য দিনের আলোর মতো পরিষ্কার। জাহিদ শেখ একজন খুনি, সেই খুন করেছে আমার বোনকে। আরুষি চিৎকার করে বলে, খবরদার আমার বাবাকে আর একবার খুনি বলবেন না, না হলে আমি। এর মধ্যে নির্ঝর খান বুকে হাত দিয়ে অনেক কষ্টে বলে ওঠেন, ১০০ বার বলবো, ১০০০ বার বলবো। কি করবে তুমি? তোমার বাবা খুনি। বলেই নির্ঝর খান পড়ে যেতে নেন। আরহাম তাকে সামলে নেয়। আমানও ছুটে যায় নিজের বাবার কাছে। আফিফা খান, শায়ন চৌধুরীও। নির্ঝর খান ধীর স্বরে বলেন, ও একটা খুনির মেয়ে। আরহাম আমানকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি বের কর। ড্যাডের অবস্থা ভালো ঠেকছে না। ওনাকে হাসপাতালে নিতে হবে দ্রুত। আমান মাথা নাড়ায়। আরুষি এগিয়ে আসতেই আরহাম তার উদ্দেশ্যে বলে, তুমি কেন এসেছ এখানে? দূরে থাকো আমার ড্যাডের থেকে। আরুষি হতবাক স্বরে বলে ওঠে, আরহাম, তোমার জন্যই আমার ড্যাডের আজ এই অবস্থা। তুমি কেন শুধু শুধু আমার ড্যাডের সাথে নিজের খুনি বাবাকে নিয়ে তর্ক করতে গেলে? আজ যদি আমার ড্যাডের কিছু হয়ে যায়, তাহলে আমি তোমায় কখনো ক্ষমা করব না। আরুষি কান্নারত স্বরে বলে, আমার ড্যাড খুনি নয়। আরহাম আরুষির কোনো কথাই শোনে না। আরহাম গাড়ি বের করলে নির্ঝর খানকে সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে যান। আরুষি সেখানে একাই দাঁড়িয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হঠাৎ সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন সেখানে উপস্থিত আনিকা খান ও নিঝুম খান তাকে আগলে নেয়। আরুষির জ্ঞান ফিরতেই সে আনিকা খানকে নিজের চোখের সামনে দেখতে পায়। আনিকা খানকে দেখেই সে বলে, নানি, তুমি বিশ্বাস করো,
আমি পাপা খুনি নয়, আর না তো আমার আম্মু কোনো সত্য আড়াল করেছে। তুমি তো আমার আম্মুকে চেনো বলো। আনিকা খান বলেন, হ্যাঁ, চিনি। আরিশা জন্ম না দিলেও ওকে আমি কোলেপিঠে করে মানুষ করেছি। আমি জানি ও খারাপ কিছু করতে পারে না। তাহলে সবাই কেন ওদেরকে খারাপ বলছে? আরহামও ওদের সাথে তাল মেলাচ্ছে। আরহাম দাদুভাই এখনও ছেলেমানুষ, তাই কিছু বুঝতে পারেনি। আজ নিজের বাবার এরকম অবস্থা দেখে কোনো ছেলের পক্ষেই ঠিক থাকা সম্ভব নয়। তুমি এতটা ভেঙে পড়ো না দিদিভাই, দেখবা সব ঠিক হয়ে যাবে। আর তোমার শরীরও তো ভালো লাগছে না। কি হয়েছে তোমার? জানি না, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি আসছি। দুপুরের দিকে আরুষি একটু বিশ্রাম নিয়ে নিজের রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যায়। আফিফা খান রান্না করছিল। আরুষি সেখানে এসে বলে, খালাম্নি, তুমিও কি সবার মতো আমায় ভুল বুঝবে? ধুর পাগল, আমি কেন তোকে ভুল বুঝতে যাব? আমি নিজের বনুকে চিনি, আর তোকেও। আমি জানি তোরা কখনো ভুল হতে পারিস না। নির্ঝর আর আরহাম শুধুই তোকে এত কথা শোনাল। যাই হোক, আমি খাবার বানিয়েছি। তুই এগুলো নিয়ে একটু হাসপাতালে যা তো। আঙ্কেলের অবস্থা এখন কেমন? ভালোই আছে। মাইল্ড অ্যাটাক হয়েছে, ডাক্তার বলেছে একটু সাবধানে থাকতে। তুই এই খাবার নিয়ে হাসপাতালে যা। আমি যেতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর যাওয়াই ভালো হবে। কেননা আরহামের সাথে তোর সামনাসামনি কথা বলা দরকার, যাতে ভুল বোঝাবুঝি আর না বাড়ে। নিঝুম খানও এগিয়ে এসে বলেন, বৌমা একদম ঠিক বলেছে। ওই আদিতাকে আমরা কেউ বিশ্বাস করি না। আরুষি, তুমি যাও, আরহামকে বুঝিয়ে সবটা বলো। ঠিক আছে। আরুষি হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ করে ভীষণ বমি করতে লাগল। এছাড়া কিছুদিন ধরেই তার ভীষণ মাথাব্যথাও করছে। এসব নিয়ে কিছুটা সন্দেহ হচ্ছিল, তাই হাসপাতালে পৌঁছেই প্রথমে নিজের চেক আপ করিয়ে নিল। আর তারপর এমন কিছু জানল যা তাকে অবাক করল। কংগ্রাচুলেশনস মিসেস আরুষি, আপনি মা হতে চলেছেন। আরুষি নিজের রিপোর্টের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে ভাবতেও পারেনি এত বড় একটা সুখবর পাবে এত সমস্যার মাঝে। আরুষি বলে ওঠে, আমি এক্ষুনি গিয়ে আরহামকে সুখবরটা দেই। ও এসব শুনে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। ডাক্তার আরহামের দিকে তার বাবার রিপোর্ট বাড়িয়ে দিয়ে বলেন, আপনার বাবা এই যাত্রায় বেঁচে গেলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হননি। আবারও বড় কোনো দুশ্চিন্তায় ওনার বড় সমস্যা হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু। তাই আপনি দেখবেন উনি যাতে বেশি টেনশন না পান। ওনার সব কথা মেনে চলার চেষ্টা করবেন। জি ডক্টর। এখন কি আমি ড্যাডের সাথে দেখা করতে পারি? হুম। আরহাম গিয়ে তার বাবার সাথে দেখা করে। নির্ঝর খানের গান ছিল। তিনি আরহামকে দেখেই বলে ওঠেন, আরহাম, তুমি এসেছ। হুম ড্যাড। আমাকে একটা কথা দেবে? কি? আমাকে ওয়াদা করো, ওই খুনির মেয়েটাকে তুমি ডিভোর্স দেবে। আমি ওকে নিজের চোখের সামনে সহ্য করতে পারব না। আরহাম ডাক্তারের বলা কথাগুলো মনে করে ভাবে, ড্যাডকে বাঁচাতে এখন এই মিথ্যা কথা আমায় দিতেই হবে। তাই সে বলে, আচ্ছা ড্যাড, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। হাসপাতালের দরজায় দাঁড়িয়ে তাদের বলা কথোপকথন শুনে নেয় আরুষি। তার সব খুশি এক পলকে মিলিয়ে যায়। হাত থেকে প্রেগন্যান্সির রিপোর্ট কার্ডটাও পড়ে যায়। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩৪। আরুষি হতাশ মনে হাসপাতাল থেকে বের হয়ে আসে। তার কানে বাজতে থাকে আরহামের বলা শেষ কথাগুলো। অসুস্থ অবস্থায় সে নিজের বাবাকে যেই কথা দিয়েছে সেই কথা তো অবশ্যই রাখবে। আরুষি নিজের পেটে হাত দিয়ে বলে, তাহলে তোর কি হবে সোনা? ওরা সবাই কি তোকেও আমার থেকে আলাদা করে দেবে? কিন্তু তুই ছাড়া যে এখন এই দুনিয়ায় আমার আর কেউ নেই। না, আমি তোকে নিজের থেকে আলাদা হতে দেব না। প্রয়োজনে তোকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। বলেই আরুষি উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতে থাকে। তার মাথা ভীষণ ঘুরছিল। সে নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে হাঁটতে হাঁটতে কখন মেইন হাইওয়েতে চলে এসেছিল সেটা খেয়ালও করেনি। এমন সময় বিপরীত দিক থেকে দ্রুত বেগে একটা গাড়ি তার দিকেই ছুটে আসছিল। সরে যাওয়ার জন্য হর্ন বাজাচ্ছিল, কিন্তু আরুষি সেটা শুনতেই পারছিল না। গাড়িটা আরুষিকে ধাক্কা দিতেই যাবে, এমন সময় হঠাৎ কেউ একজন এসে আরুষিকে টেনে সরিয়ে আনে। আরুষি যেন এক পলকে ঘোর থেকে বেরিয়ে আসে। রাজীব রাগী কণ্ঠে বলে ওঠে, আরু, তুমি এভাবে কেয়ারলেসের মতো রাস্তায় হাঁটছিলে কেন? আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে কি হয়ে যেত? আরুষি নিশ্চুপভাবে রাজীবের দিকে তাকিয়ে থাকে। রাজীব কি বলছিল কিছুই তার কানে যাচ্ছিল না। তার কানে তখনও আরহামের বলা কথাটা বাজছিল, আমি আরশিকে ডিভোর্স দিয়ে দেব ড্যাড।
আরুষির চোখ দিয়ে না চাইতেও জল গড়িয়ে পড়তে থাকে। রাজীব সেটা খেয়াল করে বলে, কি হয়েছে আরু? তুমি এভাবে কাঁদছ কেন? আমাকে দূরে কোথাও নিয়ে যাবেন রাজীব ভাই। এতটা দূরে যেখানে গেলে আর কেউ আমার খোঁজ পাবে না। মানে, এসব কি বলছ তুমি? কি হয়েছে তোমার? তোমায় কি আমি তোমার বাড়িতে দিয়ে আসব? আরুষি ভয়ে তটস্থ হয়ে বলে, না, আমি আর ওই বাড়িতে ফিরব না। দয়া করে আমায় অন্য কোথাও নিয়ে চলুন। রাজীব বুঝতে পারল আরুষির নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, তাই সে বলে, বেশ, তাহলে তুমি আমার সাথে চলো। আমি আপাতত ঢাকায় নিজের বাসায় আছি, তবে আজকেই আমায় আবার খুলনায় ফিরতে হবে। আমি দেখছি কি করা যায়। রাজীবের সাথে তার বাসায় চলে আসে আরুষি। সে রাজীবদের বাসার সোফায় বসেছিল। রাজীব এখানে একাই থাকে। এটা মূলত তার ঢাকার বাসা। ঢাকায় এলে সে এখানেই থাকে। রাজীব আরুষির দিকে একটা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, এই নাও আরু, পানিটা খেয়ে নাও। তারপর আমায় সবকিছু খুলে বলো তো। আরুষি পানিটা খেয়ে নেয়। অতঃপর কান্নারত গলায় রাজীবকে শুরু থেকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনের আগে রাজীব হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, এসবের মানে কি? এভাবে হঠাৎ কেউ একজন এসে কিছু বলল আর সবাই তাকে বিশ্বাস করে নিল? সবাই বিশ্বাস করেনি। শুধুমাত্র নির্ঝর আঙ্কেল, আরহাম, সায়রা, এরা তিনজনই বিশ্বাস করে নিয়েছে। বাকি সবার মনে সন্দেহ আছে। তোমার কোনো ভয় নেই আরু। আর কেউ তোমার পাশে না থাকলেও আমি তোমার পাশে থাকব। সত্যটা আমি যে করেই হোক বের করে আনব। কিন্তু আরহাম যে ওর বাবাকে কথা দিয়েছে যে আমায় ডিভোর্স দেবে, সেই কথা ও নিশ্চয়ই রাখবে। কিন্তু আমি তো প্রেগন্যান্ট, এই অবস্থায় তো ডিভোর্স হবে না। তাহলে নিশ্চয়ই আমার বাচ্চা জন্ম হওয়ার পরই ও আমায় ডিভোর্স দেবে। তারপর আমাকে আমার বাচ্চার কাছ থেকে চিরতরে আলাদা করে দেবে। আরু, কাম ডাউন, আমি আছি তো। আমি এমন কিছু হতে দেব না। তোমার বাচ্চা তোমার কাছেই থাকবে। নাহ, আপনি জানেন না রাজীব ভাই। নির্ঝর আঙ্কেলের চোখে আমি নিজের জন্য চরম ঘৃণা দেখেছি। উনি কিছুতেই আরহাম আর আমাকে একসাথে থাকতে দেবেন না। আমি এমনি নিজের সবকিছু হারিয়ে ফেলেছি। আমার আম্মু পাপা আমায় ছেড়ে চলে গেছেন। এখন আমি শুধু আরহামকেই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আরুষি নিজের পেটে হাত বুলিয়ে বলে, এখন এই বাচ্চাটা ছাড়া যে আমার আপন বলে কেউ নেই। যদি ওকেও ওরা আমার থেকে আলাদা করে দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচব? তখন যে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরু, প্লিজ চুপ করো। এমন কথা মুখেও এনো না। আমি তোমার পাশে আছি। আমি কথা দিচ্ছি তোমার সাথে আর কোনো খারাপ কিছু হতে দেব না। সব সত্য আমি সামনে আনব। প্রয়োজনে নিজের সব শক্তি কাজে লাগাব। বিশ্বাস করুন রাজীব ভাই, এখন আমার আর কারো সাথে লড়াই করার বিন্দুমাত্র ক্ষমতা নেই। আমি চেয়েছিলাম নিজের আম্মু পাপার নির্দোষতা প্রমাণ করতে, কিন্তু নিজের বাচ্চার ব্যাপারে জানার পর আমি সেই সাহস আর এখন পাচ্ছি না। আপাতত আমি নিজের বাচ্চাকে ভালোভাবে একটা সুস্থ পরিবেশে পৃথিবীতে আনতে চাই। আমি চাই না ও এরকম একটা টক্সিক পরিবেশে জন্ম নিয়ে একটা টক্সিক জীবন পাক। আমার সাথে যা হয় হোক, কিন্তু আমি নিজের বাচ্চার উপর খারাপ কিছুর ছায়া পড়তে দেব না। তাহলে কি চাও তুমি আরু? আমি আপাতত এখান থেকে ভীষণ দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে গেলে কেউ আর আমার কোনো খোঁজ পাবে না। তুমি যা বলছো ভেবে বলছো তো? আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নিও না আরু, যার জন্য পরে পস্তাতে হয়। আমি যা বলছি ভেবেই বলছি। আমি আরহামের চোখে আজ নিজের জন্য শুধু অবিশ্বাসী দেখেছি। ওর সব ভালোবাসা যেন মিথ্যা অভিযোগের আড়ালে হারিয়ে গেছে। এমতাবস্থায় ওর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ও পারলে আমার সন্তানকেও আমার থেকে আলাদা করে দেবে। বেশ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছ, তখন আমি আর বিরোধ করব না। আমি আজ খুলনা ফিরে যাব নিজের ডিউটিতে যোগ দিতে। তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই। দুজনেই কিছু বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। এখন আমার আপন বলতে আমার ফুফুই আছেন। উনিও খুলনাতেই আছেন। ওনার জীবনটাও ভীষণ কষ্টের। আমার মনে হয় খুলনায় গেলে উনি তোমার খেয়াল রাখতে পারবেন। আরুষি বলে, বেশ, তাহলে আপনি আমায় খুলনায় নিয়ে চলুন রাজীব ভাই। তুমি আগে শিওর হও। তুমি কি এই বাচ্চাটার ব্যাপারে কাউকে কিছু জানাবে না, বা খুলনায় যাওয়ার ব্যাপারে? আরহামকে না বলো, অন্তত পরিবারের অন্য কাউকে। না, এই মুহূর্তে যদি আমি কাউকে কিছু বলি তারা আমায় দূরে যেতে দেবে না। কিন্তু আমার এখন দূরে যাওয়াটা ভীষণ প্রয়োজন। কিন্তু? কোনো কিন্তু না রাজীব ভাই। আপনি যদি আমায় নিয়ে যেতে না চান, তাহলে আমায় বলে দিন, আমি একাই যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। পাগল নাকি? আমার বিপদে তুমি আমার পাশে ছিলে, তাই এই অবস্থায় আমি তোমাকে কিছুতেই একা ছাড়ব না। বেশ,
তুমি যখন চাইছ আমি তোমায় খুলনায় নিয়ে যাব। আরুষি এতক্ষণে স্বস্তির শ্বাস ফেলে। আরহাম বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে। আজ তার উপর দিয়ে অনেক বড় মানসিক ঝড় বয়ে গেছে। আরহাম তখন আরুষির সাথে করা খারাপ ব্যবহারগুলো মনে করে ভীষণ পস্তায়। মনে মনে বলে, এবার আমি গিয়ে আরুষির কাছে ক্ষমা চেয়ে নেব। তখন রাগের মাথায় কি না কি বলে দিয়েছি। কিন্তু নিজেদের রুমে গিয়ে সে আরুষির দেখা পায় না। এমনকি গোটা বাড়ি খুঁজেও না। ব্যতিব্যস্ত হয়ে সে ছুটতে থাকে গোটা বাড়িমায়। আফিফা খান এই অবস্থা দেখে বলেন, কি হয়েছে আরহাম? তুমি এমন করছো কেন? মম, আরুষি কোথায়? আরুষি? ও তো হাসপাতালে তোমাদের জন্য খাবার নিয়ে গেছিল। কেন তোমার সাথে ওর দেখা হয়নি? কি বলছো তুমি? তাহলে আরুষি এখন কোথায়? আরহাম দুশ্চিন্তায় পড়ে যায়। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩৫। আরুষি নিজের সামান্য উঁচু পেটটায় হাত বুলিয়ে মৃদু হাসল। যত সময় এগোচ্ছে সে নিজের ভেতরে বড় হওয়া এই প্রাণটির অস্তিত্ব ঠিক ততটাই উপলব্ধি করতে পারছে। তার ঢাকা থেকে খুলনায় আসার পর পেরিয়ে গেছে দীর্ঘ ৪ মাস। এখন খুলনার পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে সে। এখানে তার যত্ন আত্মীরও কোনো অভাব নেই। দুপুরের খাবারটা খেয়েছ আরুমা? এই প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু খাবার ক্ষেত্রে কোনো কার্পণ্য করতে নেই। এক মধ্যবয়সী নারী কণ্ঠে কথাটা শোনামাত্রই আরুষি হাস্যোজ্জ্বল কণ্ঠে সামনের দিকে তাকাল। তার সামনেই দাঁড়িয়ে আছেন আতিকা বেগম, যিনি সম্পর্কে রাজীবের ফুফু হন। তবে খুলনায় আসার পর এই মহিলা আরুষিকে একদম নিজের আপন করে নিয়েছে। তার কারণেই আরুষির আর নিজেকে একা মনে হয়নি। তার মায়ের অভাবও পূরণ করেছে এই মহিলা। ভীষণ সরল মনের এই নারীর জীবনে একটা দুঃখের কাহিনীও আছে যা রাজীবের কাছে শুনেছে আরুষি। ভালোবেসে নাকি পরিবারের অমতে বিয়ে করেছিলেন আতিকা বেগম। শুরুর দিকে সুখে থাকলেও ধীরে ধীরে নিজের ভালোবাসার মানুষটার পরিবর্তন লক্ষ্য করেন তিনি। পরিস্থিতি আরও খারাপ রূপ নেয় যখন আতিকা বেগমের কাছ থেকে যৌতুকের দাবিতে তার গায়ে হাত তোলা হয়। এরকমই সময় নাকি আতিকা বেগম প্রেগন্যান্ট হয়ে পড়েন। তখন তিনি ভেবেছিলেন এবার হয়তো সুখের দেখা পাবেন, কিন্তু বিধিবাম। সন্তান জন্মের পরই তার জীবনে সবথেকে বড় আঘাতটা নেমে আসে। যৌতুক না পাওয়ায় আতিকা বেগমের শ্বশুর বাড়ির লোক, এমনকি তার স্বামী এতটাই লোভী হয়ে পড়েছিল যে জন্মের পরপরই নাকি তারা আতিকা বেগমের সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেন। আতিকা বেগম এই খবরটা জেনে পুরোপুরি ভেঙে পড়েন। তারপর থেকে নাকি নিজের সন্তানকে অনেক খুঁজেছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। তার স্বামীর সাথেও ছাড়াছাড়ি হয়ে যায়। জীবনে আর কখনো বিয়ের বন্ধনেও জড়াননি। তার স্বামী ও তার পরিবারের পরবর্তীতে জেলও হয়। কখনো মাতৃত্বের সুখ অনুভব করতে না পারা এই নারীটি আরুষিকে প্রথম দেখাতেই তাকে বুকে টেনে নিয়েছিল। আরুষিরও তখন মনে হয়েছিল ইনি তার কত জন্মের আপনজন। তাই তো তাকে আম্মা বলে ডাকে। এসব চিন্তা থেকে বের হয়ে আরুষি অম্লিন হেসে বলে, হ্যাঁ আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খেয়ে নিয়েছি। বাহ, ভালো। এখন তুমি কেমন বোধ করছ? শোনো, এই প্রেগন্যান্সির সময়টা কিন্তু খুব জটিল হয়। এই সময় আমাদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন আসে। এই সময়ই তো আমাদের আপনজনের সবথেকে বেশি প্রয়োজন। অথচ তোমায় দেখ, এই কঠিন সময়ে তোমার কোনো আপনজন তোমার পাশে নেই। আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলে, কোনো ব্যাপার না আম্মা, আমি নিজেকে এভাবেই মানিয়ে নিয়েছি। আমার আর কারো প্রয়োজন নেই। আপনি আছেন, রাজীব ভাইয়া আছেন, আপনারাই তো এখন আমার পরিবার। আর বাকি রইল আমার সন্তান, ওর জন্য আমি একাই যথেষ্ট। আমি ওর পরিবার হব নিজের সন্তানের জন্য হলেও, যে আমায় ভালো থাকতে হবে। তবে আমি জানি আমার বেবি অনেক স্ট্রং হবে। ওকে যে অনেক ম্যাচিউরও হতে হবে। তুমি কি কখনো নিজের পরিবারের কাছে ফিরবে না আরুমা? বিশেষ করে তোমার স্বামীর কাছে? সে তো বোধহয় জানেই না যে তার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আমি তোমার ব্যাপারটা বুঝি, কিন্তু মাঝে মাঝে যে তার জন্য বড্ড খারাপ লাগে। আরহামের ব্যাপারে শোনামাত্রই আরুষির চোয়াল শক্ত হয়। মনে পড়ে যায় তার বলা কথাগুলো। অতঃপর সে বলে, আমার স্বামীর কাছে সবকিছু আছে। এতদিনে হয়তো সে নিজের বাবার পছন্দমতো নতুন একটা সংসারও শুরু করেছে। কিন্তু আমার কাছে যে আমার এই সন্তান ছাড়া আর কেউ নেই। যে কোনো মূল্যেই আমি ওকে নিজের থেকে দূরে যেতে দেব না। কিন্তু সেও তো বাবা। নিজের সন্তানের কথা জানার অধিকার তো তারও আছে। কিসের বাবা? যে নিজের স্ত্রীর কঠিন সময়ে তার পাশে থাকে না, তার ব্যাপারে আমি মোটেই ভাবব না। সে তো খুব ড্যাড করছিল, এখন নিজের ড্যাডকে নিয়েই থাকুক। আমি ওই টক্সিক পরিবেশে নিজের সন্তানকে বড় করে ওর শৈশব নষ্ট হতে দেব না। আমি চাই আমার সন্তান একটা সুস্থ পরিবেশে বড় হোক।
তবে হ্যাঁ, আমি তো ঢাকায় আবার ফিরবই নিজের আম্মু পাপাকে নিরপরাধ প্রমাণ করতে। কিন্তু সেটা এখনই না। যখন আমি মানসিকভাবে প্রস্তুত হবে ঠিক তখনই। আরহাম নিজের রুমে বসে বসে নিজের আর আরুষির বিয়ের ছবিগুলো দেখছিল। তার চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আরুষির ফটোফ্রেমের উপর। সে আরুষির ছবির উপর হাত বুলিয়ে বলল, কেন আরুষি, কেন? কেন এভাবে আমায় একা ফেলে চলে গেলে? আমি কি তোমায় খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম? আমায় কি একটা সুযোগ দেওয়া যেত না নিজের ভুলগুলো শুধরে নেওয়ার? এর মধ্যেই নিজের কাঁধে কারো স্পর্শ থেকে উঠে দাঁড়ায় আরহাম। নিজের মাকে দেখে চোখের জল মুছে বলে, মম, তুমি? আফিফা খান মলিন হেসে বলেন, এভাবে চোখের জল মুছে কি নিজের দুঃখগুলো তুমি লুকাতে পারবে আরহাম? পারবে না। আমি তো মা, তাই তোমার মনের দুঃখটা বুঝি। কি করব বলো, তোমাদের সবার প্রিয় আরু তো আমার দুঃখটা বুঝল না। আমায় একা রেখে চলে গেল। কোথায় গেল সেই সম্পর্কে কোনো তথ্য দিয়ে গেল না। কোথায় খোঁজা বাদ রেখেছি ওকে? ঢাকা, সিলেট সব চুষে বেরিয়েছি। তবুও ওর কোনো খোঁজ পাইনি। যে নিজে থেকে হারিয়ে যায়, তার যে কোনো খোঁজ পাওয়া যায় না বাবা। ও কি আর কখনো আমার জীবনে ফিরবে না মম? আমাকে কি একবারও ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না? আফিফা খান বুঝতে পারেন না নিজের ছেলের এই প্রশ্নের উত্তরে তিনি কি বলবেন। তাই তো তিনি আরহামকে জড়িয়ে ধরেন। আরহাম মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। 2-5 বছর বয়সী যুবক যেন নিমেষেই বাচ্চা হয়ে যায়। দরজার বাইরে থেকে মাছেলের এই কথোপকথনের সাক্ষী হয় আমান। তার চোখেও জল নিজের ভাইয়ের এই দুঃখ দেখে। আমান খুব ভালো করেই জানে তার ভাই কতটা ভালোবাসে আরুষিকে। তাই তার ভাইয়ের কষ্টটা সে উপলব্ধি করতে পারে। আমান আনমনেই বলে, যদি তোমার কষ্টটা লাঘব করতে পারতাম তাহলে ভীষণ খুশি হতাম ভাইয়া। কিন্তু আমার হাতে যে কিছুই নেই। তবুও চেষ্টা করব যতটা করা যায়। রাতে ডিনার টেবিলে বসে নির্ঝর খান খেতে খেতেই হঠাৎ আরহামের উদ্দেশ্যে বলে ওঠেন, কতদিন আর এভাবে দেবদাসের মতো জীবন কাটাবে ভাবছ? যে চলে গেছে তার কথা ভাবা বন্ধ করো। 4 মাস তো অনেক অপেক্ষা করলে। এবার জীবনে এগিয়ে যাবার কথা ভাবো। তাছাড়া তুমি তো আমায় কথা দিয়েছিলে আরুষিকে ডিভোর্স দেবে, আর মাঝখান থেকে ও নিজেই যখন চলে গেছে ভালোই হয়েছে। আমি তো আগে থেকেই শায়রাকে এই বাড়ির বউ করে আনতে চাই তাই ভাবছি। আরহাম হঠাৎ খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ড্যাড, দুঃখিত। বাট এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার জীবনে শুধু আরুষির অস্তিত্ব আছে। ও আমার থেকে যতই দূরে থাকুক ও সব সময় আমার মনের কাছে থাকবে। সেই জায়গা আর কাউকে দেওয়া সম্ভব না। বলেই আরহাম চলে যায়। এদিকে আরহাম যেতেই আমান বলে ওঠে, ড্যাড, তোমার যদি শায়রাকে এতই বাড়ির বউ করে আনার ইচ্ছা হয় তাহলে আমার সাথে ওর বিয়ে দিয়ে দাও। মানে, এটা কিভাবে? শায়রা তোমার থেকে বয়সে বড়। তো কি হয়েছে? বয়সে বড় হলে কি বিয়ে করা যায় না? আমি শায়রাকে পছন্দ করি আর ওকে বিয়ে করে চাই। তাছাড়া আমার ক্যারিয়ারও সেটেল। আর কিছুদিন পর আমি উকিল হব। তাই আপত্তির তো কোনো কারণ দেখছি না। নির্ঝর খান দমে যান। টু বি কন্টিনিউ। আজকের পর্ব পড়ার পর কার উপর বেশি রাগ হচ্ছে? নির্ঝর, আরু নাকি আরহাম? অশ্রুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 36। আরুষি রুমে বসে গভীরভাবে অতীতের ভাবনায় ডুবেছিল। দীর্ঘ কতগুলো দিন সে নিজের আপন জনদের থেকে বিচ্ছিন্ন। আসার সময় কারো সাথে দেখাও করতে পারেনি। আপনজনের চিহ্ন বলতে তার কাছে শুধু তার পার্সে থাকা নিজের মা বাবার ছোট্ট একটা ছবিই ছিল। আরুষি সেই ছবির উপর হাত বুলিয়েই বলে ওঠে, তোমরা নিশ্চয়ই আমার উপর রাগ করে আছো তাই না আম্মু পাপা? আমি তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের খুনিদের উচিত শাস্তি দেব। তোমাদের উপর আসা মিথ্যা অভিযোগকে ভুল প্রমাণিত করব। কিন্তু আমি সেসব না করে ভীতুর মতো এখানে দূরে বসে আছি। আমার উপর তোমাদের রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু কি করব বলো? আমি যে এখন মানসিক ও শারীরিকভাবে ভীষণ দুর্বল। এখন এই প্রেগন্যান্সির অবস্থা যেন আমাকে আরও দুর্বল করে দিয়েছে। তবে তোমরা ভেবো না, আজ হোক বা কাল সব সত্য আমি সামনে আনবই, তোমাদেরকে দেয়া কথা আমি রাখবই। আরুষি এসবই ভাবছিল এমন সময় আতিকা বেগম তার রুমে এসে উত্তেজিত স্বরে বলে, আরু মা, অবশেষে আমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমি নিজের সন্তানের খোঁজ পেয়ে গেছি। আরুষি তো আতিকা বেগমের মুখে এই কথাটা শুনে পুরোই অবাক হয়ে যায়। হতবাক স্বরে বলে ওঠে, কি? আপনি নিজের সন্তানের খোঁজ পেয়ে গেছেন? কোথায় সে? আতিকা বেগম আজ অনেক খুশি। জন্মের পর থেকে নিজের সন্তানের কোনো দেখা তিনি পাননি। কারণ তার স্বামী ও নির্দয় শ্বশুর বাড়ির লোকজনও টাকার লোভে তাকে বিক্রি করে দিয়েছিল।
তবে আজ তার স্বামী মৃত্যুর আগ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে তাকে জানিয়েছেন আতিকা বেগমের সন্তানকে কোথায় বিক্রি করেছিলেন। আতিক বেগম বলেন, আমার প্রাক্তন স্বামী আমায় জানিয়েছেন যে উনি আমার মেয়েকে একটা শিশু পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছিলেন। তবে ওকে পাচার করার আগেই নাকি শিশু পাচারকারী চক্রটা ধরা পড়ে যায়। এরপর ওই শিশুদের সিলেটের কোনো এক অনাথ আশ্রমে পাঠানো হয়। সিলেটের নামটা শুনতেই আরুষি স্তব্ধ হয়ে যায়। চেনা জানা সেই শহর যেখানে সে বেড়ে উঠেছে। মনে পড়ে যায় নিজের আম্মু পাপার কথাও, তার চোখের কোণে জল আসে। আতিকা বেগম আরুষিকে কাঁদতে দেখে বলেন, ওহ বুঝেছি, সিলেটের কথা শুনে তোমার নিজের মা বাবার কথা মনে পড়ে গিয়েছে তাই না? ব্যাপার না, আমিও তো তোমার মায়ের মতোই। জানো, রাজীব বলেছে ও ওই অনাথ আশ্রমের লোকদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে জানার চেষ্টা করবে যে আমার বাচ্চাটা এখন কোথায় এবং কিভাবে আছে। এমন সময় রাজীব সেখানে চলে আসে। তার দৃষ্টিতে চমকের ছাপ। এসেই সে আরুষির দিকে তাকায় অন্যরকমভাবে। যেন ওই দৃষ্টিতে অন্যরকম এক অনুভূতি ছিল। রাজীবকে দেখামাত্রই আতিকা বেগম তার দিকে ছুটে গিয়ে বলেন, কি হলো রাজীব, তুমি খোঁজ নিলে অনাথ আশ্রমে? কি বলল ওনারা? আমার সন্তান এখন কোথায় আছে? রাজীব আরুষির দিকে তাকিয়ে বলে, তোমার খুব কাছেই। আরুষি ও আতিকা বেগম দুজনেই ভীষণ অবাক হয়। আতিকা বেগম বলে ওঠেন, মানে? আমি ওই অনাথ আশ্রমে যোগাযোগ করে জানতে পেরেছি আজ থেকে ২ বছর আগে তোমার মেয়ে যখন ২ বছরের শিশু ছিল তখনই তাকে দত্তক নেয় এক দম্পতি। আর সেই দম্পতির নাম জাহিদ শেখ ও আরিশা খন্দকার। ওনারাই লিগ্যালি ওর মা বাবা হয়ে যান। কথাটা শোনামাত্রই আরুষি যেন বড় একটা ঝটকা খায়। আতিকা বেগমও আরুষির মুখে তার মা বাবার নাম ও গল্প শুনেছেন। তাই তার কাছেও সবটা পরিষ্কার হয়ে যায়। প্রবল আবেগ নিয়ে তিনি তাকান আরুষির দিকে, অশ্রুসিক্ত নয়নে বলেন, তার মানে আরু মা? হ্যাঁ ফুফু, আরুই তোমার মেয়ে, আমার সেই হারিয়ে যাওয়া ফুফাতো বোন। আতিকা বেগম ছুটে গিয়ে আরুষিকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করেন আহাজারি করে। এদিকে আরুষি একদম জমে বরফ হয়ে যায়। ছোটবেলা থেকেই তার নিজের আসল মা বাবার প্রতি একটা ক্ষোভ ছিল যে তারা কেন আরুষিকে এভাবে একা ফেলে গেছিল অনাথ আশ্রমে। এই নিয়ে স্রষ্টার কাছে কম অভিযোগও করেনি। আরুষি ভেবেছিল যেদিন তার জন্মদাতা মা বাবার মুখোমুখি হবে সেদিন তাদের কাছে জানতে চাইবে, কি দোষ ছিল আমার, কেন আমায় নিজেদের থেকে আলাদা করলে। সে আরও ভেবেছিল নিজের আসল মাকে কোনোদিনও ক্ষমা করবে না তার শৈশবকে নষ্ট করার জন্য। কিন্তু আজ যখন সে নিজের আসল মাকে কাছে পেল তখন তার মনে আর কোনো অভিযোগই রইল না। কি অভিযোগ দেবে সে এই জনম দুঃখিনী মহিলাকে, যিনি আজীবন নিজের সন্তানকে কাছে না পাওয়ার দুঃখে তর্পে গেছেন। আরুষির আবেগের বাঁধ ভাঙল। সেও পরম মমতায় নিজের জন্মদাত্রী মাকে কাছে টেনে নিল। খান বাড়ি আজ আবারও উৎসবের রঙে ছেয়ে গেছে। বিয়ের সানাই বাজছে। আজ আমান ও শায়রার বিয়ে। আমানের আবদার অবশেষে মেনে নিয়েছেন তার বাবা নির্ঝর খান। শায়েন চৌধুরীও এই বিয়েতে মত দিয়েছিলেন, তাই বাবার বাধ্য মেয়ে শায়রাও কোনো আপত্তি করেনি। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমান ও শায়রাকে মুখোমুখি বসানো হয়, অতঃপর কাজী সাহেব বিয়ের দোয়া পড়তে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই কবুল নামক পবিত্র শব্দ উচ্চারণ করে তারা দুজনেই বাধা পড়ে এক পবিত্র বন্ধনে। শায়রার আজ বড খুশি খুশি লাগছে তেমনটা নয়। তবে আমানের হাস্যোজ্জ্বল চেহারা দেখে তার ভালো লাগছে। কোথাও না কোথাও আমানের প্রতি তার একটা ভালো লাগা ছিল। তবে বয়সে ছোট বলে সবসময় তাকে ছোট ভাইয়ের মতোই ট্রিট করে গেছে শায়রা। এজন্য কখনো অন্যভাবে ভেবে দেখেনি। তবে আজ বিয়েটা সম্পন্ন হবার পর তার কেমন জানি অন্যরকম এক অনুভূতি হচ্ছে আমানকে নিয়ে। আফিফা খান নিজের ছেলেকে খুশি দেখে কিছুটা স্বস্তি পান, কিন্তু তার পাশেই দাঁড়ানো বড় ছেলে আরহামের চোখে দুঃখের চিহ্ন যেন তার স্বস্তি মলিন করে দেয়। আফিফা খান আরহামের কাঁধে হাত রাখেন। আরহাম নিজের চোখের জল মুছে বলে, এভাবেই একদিন আমি ও আরুষিও বিয়ের বন্ধনে জড়িয়েছিলাম। শুরুতে কত সমস্যা, তারপর একদিন আমাদের মাঝে সব ঠিক হল। 1 বছর কত আনন্দে সংসার করলাম। একসাথে কত স্বপ্ন সাজালাম। জানো মম, আমরা প্ল্যান করছিলাম খুব শীঘ্রই একটা বেবি নেয়ার, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। আরুষি আজ কোথায় আছে, কেমন আছে, কিছুই আমি জানি না। এতটা চিন্তা করিও না আরহাম। ভরসা রাখো, একসময় সব ঠিক হয়ে যাবে। সময় একদিন সব ব্যথা সারিয়ে দেবে। কিন্তু আমি যে আর পারছি না মম। আরুষি কি আর সত্যি কখনো আমার জীবনে ফিরবে না? এমন সময় নিজুম খান সেখানে এসে বলেন, অবশ্যই ফিরবে দাদুভাই। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আরুষিকে একদিন না একদিন তোমার কাছে ফিরতেই হবে। নিজের ভালোবাসা উপর ভরসা রাখো।
আমার এবং তোমার দাদার জীবনেও অনেক দীর্ঘ বিচ্ছেদ ছিল, তবুও শেষ অবধি আমরা এক হয়েছিলাম। তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই তেমনি হবে। এখনই এতটা ভেঙে পড়ো না। সবার কথা শুনে আরহাম একটু আশায় বুক বাঁধে। যে সময় হয়তো সত্যিই সব ঠিক করে দেবে। আরুষিকে হয়তোবা আবারও সে ফিরে পাবে। কিন্তু এই অপেক্ষার পালা আর কত দীর্ঘ হবে? অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৩৭। আরুষি নিজের রুমে বসেছিল, তার পাশেই বসেছিল আতিকা বেগম। আতিকা বেগমের চোখে জল। কিছু মানুষের ভাগ্যে বোধহয় সুখ লেখাই থাকে না। সারাটা জীবন তার দুঃখ সয়ে যেতে হয়। আতিকা বেগমের জীবনটাও ঠিক যেন তেমনি। সুখ তার জীবনে ওধরা অনেক চেষ্টা করেও তিনি সুখকে নিজের জীবনে ঠাঁই দিতে পারেননি। এখন যখন ভাবলেন মেয়েকে নিয়ে সুখে থাকবেন, তখনও তার জীবনে সুখের অনুপস্থিতি দেখা যাচ্ছে। কিছুদিন থেকেই তার শরীর ভালো যাচ্ছিল না। এজন্য তিনি ডাক্তারের কাছে চেক আপ করিয়েছিলেন। আর তাতে যা রিপোর্ট এলো তা ভীষণই কষ্টের। আতিকা বেগম ক্যান্সারে আক্রান্ত, তার হাতে আর বেশি সময় নেই। এই রিপোর্ট দেখার পরই ভেঙে পড়েছেন আতিকা বেগম। আরুষিও নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আতিকা বেগম আরুষিকে শান্ত করতে বলে, এতটা ভেঙে পড়ো না আরুমা। আল্লাহ সবাইকেই তো এই পৃথিবীতে নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছেন। তার ইচ্ছাতেই তো সব হয়। আরুষি কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথেই বারবার এমন হয় আম্মা? কেন আমাকেই সব কিছু হারাতে হয়? প্রথমে নিজের পালিত মা বাবা, তারপর নিজের স্বামী পরিবার, আর এখন এতদিন পর নিজের আসল মাকে কাছে পেয়ে কিনা তাকেও হারাতে হবে। এমন কেন হয় আমার সাথে? নিজের জীবন নিয়ে এতটা অতৃপ্তি রেখো না আরুমা। দেখবে আল্লাহ এক সময় সব ঠিক করে দেবেন। তুমিও নিজের হারানো সব কিছু আবার ফিরে পাবে। আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। তুমি নিজের স্বপ্ন পূরণ করো, একজন বড় সাইকোলজিস্ট হও, নিজের সন্তানকে সুন্দরভাবে মানুষ করো, আর হ্যাঁ, যদি সুযোগ থাকে তাহলে নিজের স্বামীর কাছে ফিরে যেও। এভাবে একটা সম্পর্ক নষ্ট হতে দিও না। তুমি যেমন মা, তেমনি সেও কিন্তু বাবা। নিজের সন্তানের পিতৃত্ব থেকে তাকে বঞ্চিত করো না। আরুষি কিছুই বলে না। আরুষি কান্না করতে থাকে, কি বলবে এখন সে তার মাকে? আরুষি মনে করে ২ দিন আগের কথা, যখন সে অনেক সাহস করে ওই বাড়িতে ফোন করেছিল। ফোনটা রিসিভ করে নির্ঝর খান। আরুষি তার সাথে ভালোভাবে কথা বললেও তার কথা ছিল আক্রমণে পরিপূর্ণ। তিনি আরুষিকে অনেক ভালো মন্দ কথা শোনান। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল, আপনি আমার কথাটা শুনুন। তোমার মতো একটা খুনির মেয়ের কোনো কথাই আমি শুনতে চাই না আরুষি। তুমি আমাদের জীবন থেকে চলে গেছ, এটাতে অনেক ভালো হয়েছে। আমরা সবাই এখন অনেক ভালো আছি। আমাকে শুধু একবার আরহামের সাথে কথা বলতে দিন। ওকে আমার অনেক জরুরি একটা কথা জানানোর আছে। আরহামের সাথে তোমার কোনো কথা আর থাকতে পারে না। কারণ আমি আরহামের আবার বিয়ে দিয়েছি। আরহাম একটা নতুন জীবন শুরু করেছে। ও আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। বরং ও বলেছে তুমি ফিরে আসলেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। নির্ঝর খানের বলা কথাগুলো শুনেই আরুষি হতবাক হয়ে যায়। আরহাম তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, অন্য কারো সাথে নতুন করে জীবন শুরু করেছে। কথাগুলো মেনে নিতে পারে না আরুষি। প্রবল অভিমান ও বিতৃষ্ণা জাগে আরহামের প্রতি। ফোনটা কেটে দিয়েই সে কান্নায় ভেঙে পড়ে। সেই সময় রাজীব ছিল তার পাশে। আরুষিকে এভাবে কাঁদতে দেখে রাজীব বলে, কি হয়েছে তোমার আরু? রাজীব ভাই, আমার সবটা শেষ হয়ে গেছে। আরহাম, ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল এভাবে। আমাদের পথচলা শেষ। এখন ও অন্য কারো সাথে সুখী। কি বলছো এসব তুমি? তুমি আরহামকে তোমাদের সন্তানের ব্যাপারে জানাওনি? না, ওকে আমি কিছুতেই আমাদের সন্তানের ব্যাপারে আর জানতে দিতে পারি না। ও যদি এটা জেনে আমাদের সন্তানের দায়িত্ব আমার থেকে কেড়ে নেয়, তাহলে এই দুনিয়ায় আমার আর কি থাকবে? আমি এটা হতে দেব না। আমি কখনোই আর ওকে আমাদের সন্তানের ব্যাপারে জানতে দেব না। ও নিজের নতুন জীবনে সুখী থাক। আমিও নিজের সন্তানকে নিয়ে একাই সুখে থাকব। অন্যদিকে নির্ঝর খান ফোন রেখে বলেন, যদিও আমায় মিথ্যা বলতে হলো, তবে এই মিথ্যার মাধ্যমে হলেও ওই খুনির মেয়ের ছায়াও আর কখনো আমাদের মাঝে পড়বে না। এটা ভেবেই ভালো লাগছে। অতীতের ভাবনা থেকে বেরিয়ে এসে আরুষি তার মাকে বলে, আচ্ছা আম্মা, তুমি বিশ্রাম নাও। এসব নিয়ে পরে কথা বলা যাবে। এরই মধ্যে রাজীবও সেখানে চলে আসে। রাজীবও তার ফুফুর এই অবস্থার কথা শুনে মর্মাহত। রাজীবকে দেখেই তার ফুফু বলে ওঠেন, তুমি এসে গেছ রাজীব। তোমার অপেক্ষাতেই ছিলাম। জানো, আমার মেয়েটার ভাগ্য না বড্ড খারাপ, সারাটা জীবন ওকে একা সংগ্রাম করে যেতে হয়েছে।
ভেবেছিলাম এখন আমি ওর সঙ্গ দেব, কিন্তু আল্লাহ আমাকে সেই সুযোগ দিলেন না। জানি না আর কতদিন আমি নিজের মেয়ের পাশে থাকতে পারব। তবে তুমি আমাকে কথা দাও, আমার মৃত্যুর পর তুমি আমার মেয়ে আর ওর বাচ্চার দায়িত্ব নেবে, ওদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। রাজীব আরুষির দিকে তাকায়। আরুষির জীবনের সব সমস্যার সম্পর্কেই অবগত সে। মেয়েটার জন্য তার বুকেও যে হাহাকার অনুভূত হয়, কারণ একসময় তো সে ভীষণ ভালোবাসত আরুষিকে। তাই রাজীব কোনো সংকোচ ছাড়াই কথা দেয়, তুমি চিন্তা করো না ফুফু, আমি সবসময় আরুষি আর ওর সন্তানের উপর ঢাল হয়ে দাঁড়াব। আমি থাকতে কোনো বিপদ আর ওদের স্পর্শ করতে পারবে না, কথা দিলাম। এখন তো আমি মরেও শান্তি পাব, বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন আতিকা বেগম। 5 বছর পর। সময়ের বিবর্তনে পেরিয়ে গেছে 5টি বছর। সকলের জীবনেই এসেছে আমূল পরিবর্তন। সময়ের স্রোত যেন মানুষের জীবন এক নিমেষেই বদলে দেয়। নিজের অফিসের থাই গ্লাসের দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আরহাম খান। এই 5 বছরে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আজ সে একজন প্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চোখে একটা চশমা পরে সে যা আগে পড়ত না। অনেক নাম হয়েছে তার, তবে জীবনে অতৃপ্তি রয়েই গেছে। জীবনের এই দীর্ঘ 5টি বছরে বাইরে থেকে দেখলে যে কেউ তাকে সুখী বলবে। একটা সুন্দর ঝকঝকে ক্যারিয়ার, টাকা-পয়সা, ঐশ্বর্য কোনো কিছুরই অভাব নেই তার। তবে মনের শান্তি, এই জিনিসটার বড্ড অভাব তার। আচমকা ফোনের রিংটোনের শব্দে আরহামের ধ্যান ভাঙে। ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে আরুষির একটা হাস্যোজ্জ্বল ছবি ভেসে ওঠে, যার দিকে অনিমেষ তাকিয়ে থাকে আরহাম। এই হাস্যোজ্জ্বল চেহারার মেয়ে, তার স্ত্রী, তার জীবন থেকে চলে যাবার 5 বছর পেরিয়ে গেছে। তার জীবনের সুখ এবং হাসিও তবে থেকে গায়েব। এর মাঝেই রিং বাজতে বাজতে ফোনটা কেটে যায়। এর মধ্যে আবারও কিছুক্ষণ পর ফোন বাজতে সে রিসিভ করে নেয়। বিপরীত দিক থেকে একটা মিষ্টি গলা ভেসে আসে, বড় আব্বু। আজকে কয় তারিখ? 4 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চার এমন মিষ্টি প্রশ্নে আরহাম উত্তর দেয়, 2-6 মে। কেন? আজকে কি বিশেষ কিছু আছে? মনে করো তো। কই, আমার তো কিছু মনে পড়ছে না। দূর, তোমরা সবাই পোত্তা, তোমাদের চাতে আর কথাই বলবো না, বলেই মেয়েটি ফোন রেখে দেয়। আরহাম সামান্য হাসে। এত কষ্টের মাঝেও এই একটা মানুষই তো তাকে একটু হাসায়। আর সেটা হলো আমিনা, তার ভাই আমান ও সায়রার 4 বছর বয়সী ফুটফুটে মেয়ে। আজকেই মেয়েটার 4 বছর পূর্ণ হল। নিজের জন্মদিনের উইশ শুনতে চাইছে সবার কাছে, তবে তাকে সারপ্রাইজ দিতে সবাই লুকিয়ে যাচ্ছে। আমিনার কথা ভাবতেই আরহামের মুখ গম্ভীর হয়। আজ যদি আরুষি তার কাছে থাকত, তাহলে হয়তো তারও এরকম ফুটফুটে একটা সন্তান থাকত। টু বি কন্টিনিউ। আগামী পর্বগুলোতে অনেক টুইস্ট থাকবে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 38। আরুষি নিজের কেবিনে বসে তাকিয়ে আছে তার সামনে বসা মহিলাটির দিকে। মহিলাটি ভীষণ অবসাদে ভুগছে, তাই আরুষির কাছে পরামর্শ নেয়ার জন্য এখানে এসেছে। আরুষি এই 5 বছরে খুলনায় একজন নামকরা সাইকোলজিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই প্রতিদিনই অগণিত মানুষের অবসাদ নিয়ে তার সাথে কথা বলতে আসে। আরুষি মহিলাটির দিকে তাকিয়ে বলে, জি, আপনার সমস্যা খুলে বলুন। মহিলাটি ভীষণ দুঃখ মিশ্রিত স্বরে বলে, আমার দুঃখের কথা আর কি বলবো ম্যাম। বিগত 1 বছরে আমার জীবনটা একদম নরক হয়ে গেছে। জানেন, আমি ভালোবেসে একজনকে বিয়ে করেছিলাম। বিয়ের পর 2 বছর অনেক সুখের সংসার করেছি। আমাদের একটা ফুটফুটে বাচ্চাও হয় এর মধ্যে। কিন্তু তারপর হঠাৎ একদিন প্রকাশিত হল যে আমার বাবার সাথে আমার হাজবেন্ডের বাবার পুরানো শত্রুতা ছিল, যার জের ধরে আমার শ্বশুর আমার স্বামীকে আদেশ দেন আমাকে ছেড়ে দিতে। আমার স্বামী নিজের বাবার আদেশ মেনে আমায় ছেড়ে দেয়। আমি তাকে অনেক অনুরোধ করি, পায়ে পর্যন্ত পড়ি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। এমনকি আমাদের সন্তানের কথাও একটিবারের জন্য ভাবে না। এখন সে আবার অন্য একটা মেয়েকে বিয়েও করে নিয়েছে। নিজের নতুন সংসারে ভীষণ সুখে আছে। আর এদিকে আমি আমার সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েছি, বুঝতে পারছি না কি করব। মাঝে মাঝে মন চায় নিজেকে শেষ করে দেই। অনেকবার সুইসাইড অ্যাটেম্পও করেছি, কিন্তু নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সেটা করতে পারিনি। কিন্তু আমার স্বামী তার নতুন জীবনে এত সুখী যে আমার কথা ভাবেও না। আমি আর এই জীবন মেনে নিতে পারছি না। আমি আমার স্বামীর কাছে ফিরতে চাই। আরুষির হঠাৎ করে নিজের অতীতের কথাগুলো মনে পড়ে যায় কাকতালীয়ভাবে। এই মহিলার সাথে কত মিল তার জীবনে। আচমকা আরুষির চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বলে ওঠে, এসব কি কথা বলছেন আপনি? আপনার যেই স্বামী আপনার এবং আপনার সন্তানের সুখের কথা ভাবেনি, তার কাছে ফিরে যেতে চান? আপনার কি কোনো আত্মসম্মান নেই নাকি?
আপনার তো উচিত নিজের সন্তানের সাথে নতুনভাবে জীবন শুরু করা, তার যোগ্য মা হয়ে দেখানো। আপনার জন্য শুধু আপনার সন্তানই যথেষ্ট, তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে আপনার ভাবনা চিন্তা করার তো কোনো কারণ দেখি না। আর ওই স্বামীর কাছে ফেরার থেকে তো মরে যাওয়াও ভালো। বলতে বলতেই হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে আরুষি। তার প্যানিক অ্যাটাক হতে নেয়, যার ফলে মহিলাটি ভয় পেয়ে যায় এবং উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায়। আরুষি এক গ্লাস পানি খেয়ে নেয়। এমন সময় আরুষির চেম্বারের সহযোগী এসে বলে, ম্যাম আপনি ঠিক আছেন তো? ওই মহিলাটা কেন জানি বলল আপনি অদ্ভুত ব্যবহার করছেন। আরুষি হালকা শ্বাস নিয়ে বলে, আমি ঠিক আছি। এমন সময় হঠাৎ করে আরুষির ফোন বেজে ওঠে। আরুষি ফোন হাতে নিয়ে দেখে রাজীব ফোন করেছে। সে ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ রাজীব ভাই বলো। আরু কোথায় তুমি? আমি তো নিজের চেম্বারে। কেন? এদিকে যে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আমাদের লিটিল চ্যাম্প তো মাফিয়া হয়ে গেছে। স্কুলে ওর এক সহপাঠীর নাক মেরে ফাটিয়ে দিয়েছে। স্কুলে নালিশ বসেছে ওর নামে। স্বয়ং প্রিন্সিপাল আমায় ফোন করে ডেকে পাঠিয়েছে। আমি তো পুলিশের ইউনিফর্ম পরে আছি, তাই ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলতেও পারছি না। তুমি প্লিজ জলদি চলে এসো। আরুষি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উফ, এই ছেলেকে নিয়ে আর পারি না। আবার নতুন একটা ঝামেলা তৈরি করেছে। এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। তুমি অপেক্ষা করো, আমি আসছি। বলেই আরুষি তাড়াহুড়ো করে নিজের চেম্বার থেকে বের হয়। আমিনা মন খারাপ করে বসে আছে নিজের রুমে। এমন সময় আফিফা খান তার পাশে এসে বসে। এই 5 বছরে পুরো খান বাড়িতেও এসেছে অনেক বদল। আবরাজ খান ও আনিকা খান দুজনে ইন্তেকাল করেছেন। নিঝুম খান অবশ্য এখনও বেঁচে আছেন, তবে তার শারীরিক অবস্থা বেশি ভালো না। আফিফা খানের সাথে নির্ঝর খানের বিশাল দূরত্ব তৈরি হয়েছে। আফিফা খান আজকাল ওনার সাথে ঠিকমতো কথাও বলেন না। আরুষিকে হারানোর পর থেকেই তিনি মর্মাহত। তবে এত কিছুর মাঝে নিজের নাতনির সঙ্গ তাকে একটু আনন্দ দেয়। আফিফা খান আমিনার কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে আমার দিদিভাইয়ের? এভাবে গাল ফুলিয়ে বসে আছে কেন? আমিনা কাঁদো কাঁদো স্বরে বলে, গ্রানি, আমি আপচেট। আমি কারো চাতে কথা বলবো না। কি বলো? কি হয়েছে আমার আমিনা দিদিভাইয়ের? এত আপসেট কেন সে? কেউ আমায় ভালোবাসে না, কেউ আমার জন্মদিন মনে রাখেনি। আফিফা খান কানে হাত দিয়ে বলেন, ওহ দিদিভাই ভীষণ সরি। কোনো ব্যাপার না, আর কেউ ভালো না বাসলেও তোমার গ্রানি তোমায় অনেক ভালোবাসে। চলো আমরা দুজন মিলে চুপি চুপি তোমার বার্থডে সেলিব্রেশন করি। আর কাউকে বলবো না। আমরা দুইজনে শুধু পার্টি করব, তখন ওরা বুঝবে মজা। আচমকাই এই কথা শুনে আমিনার দুঃখী মুখে হাসি চলে আসে এবং সে বলে, আই লাভ ইউ গ্রানি। চলো আমরা জন্মদিন পালন করি আর একা একা পার্টি করি। দুজনেই একসাথে হেসে ওঠে। দূর থেকে এই দৃশ্য দেখে আমান নিজের মা মেয়েকে এতটা খুশি দেখে তার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিজের মাকে। কেননা আরুষি চলে যাবার পর কখনোই তার মাকে আর সে হাসতে দেখেনি। তবে যবে থেকে আমিনার জন্ম হয়েছে তবে থেকে আফিফা খান নিজের নাতনিকে পেয়ে এত কষ্টের মাঝেও একটু হাসতে পারেন, মজা করতে পারেন। এটা তার ভীষণ ভালো লাগে। আরুষি প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করতেই দেখতে পারে প্রিন্সিপাল রাজীবকে একের পর এক অভিযোগ করে চলেছে। আরুষি এগিয়ে আসে। রাজীবের পাশে বুক হাত গুজে দাঁড়িয়ে থাকা নিজের ছেলের কানটা আলতো করে ধরে মুলে দিয়ে বলে, তুমি আবার কি ট্রাবল ক্রিয়েট করেছ? তোমাকে আমি বলেছিলাম না গুড বয় হয়ে থাকতে? তাহলে এসব দুষ্টামি কেন করেছ? কেন নিজের বন্ধুকে মেরেছ? তোমায় আমি শেখাইনি এটা ব্যাড ম্যানার্স। ওহ মাম্মা, ছাড়ো, লাগছে আমায়। না, আমি ছাড়ব না তোমায়। তুমি এত দুষ্টামি কেন করেছ? কেন মেরেছ নিজের ফ্রেন্ডকে? বেশ করেছি, মেরেছি। প্রয়োজনে আবার মারব। কেন ও বলে যে আমার পাপা নেই? আমার পাপা আছে। আছে আমার পাপা। আরুষি হঠাৎ থমকে যায় নিজের ছেলের কথা শুনে। রাজীবও অবাক হয়। তারা দুজনেই একে অপরের দিকে তাকায়। আরুষি এবার প্রিন্সিপাল ম্যামের দিকে তাকিয়ে বলে, জাইদের হয়ে আমি ক্ষমা চাইছি ম্যাম। ও আসলে একটু ছেলেমানুষ তো, তবে এরপর আর এমন হবে না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। বলেই সে হঠাৎ করে কেবিন থেকে বের হয়। রাজীব আরুষির পেছনে এসে বলে, আরও এতটা রাগ করো না। তুমি তো জানোই জাইদ কতটা সেন্সিটিভ চাইল্ড। তাই এসব কথা মেনে নিতে না পেরে রিয়্যাক্ট করে ফেলেছে। আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলে, জানেন, আমার ছেলে শুধু আমার পাপার নামই না, আমার পাপার স্বভাবটাও পেয়েছে। আমার আম্মুর কাছে শুনেছি আমার পাপাও ঠিক এমন রাগী এবং জেদি ছিল। জাইদও ঠিক তেমনি হয়েছে। ও
ও যেদিন হয়েছিল সেদিনই আমার মনে হয়েছিল আমার পাপা তার প্রিন্সেসের কাছে ফিরে এসেছে আর বলেই আরুষি কাঁদতে থাকে। এমন সময় জাইদ বেরিয়ে এসে আরুষিকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি মাম্মা। আমি আর এমন করব না। তুমি প্লিজ কেঁদো না। আরুষি জাইদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ৩৯। আরুষি নিজের রুমে এসে বসে নিজের আর আরহামের একসাথে একটা ছবি দেখছিল। আরুষির শক্ত মনোবল আজ ভেঙে পড়েছে। জাইদের বলা কথাগুলো তাকে ভাবাচ্ছে। ছোটবেলা থেকেই সে নিজের ছেলেকে তার বাবার পরিচয় দেয়নি। তার থেকে লুকিয়ে রেখেছে তার বাবাকে। জাইদ একটু বড় হওয়ার পর যখন এ ব্যাপারে জানতে চেয়েছে তখন বারবার এই প্রসঙ্গ এড়িয়ে গেছে। কিন্তু এভাবে আর কতদিন? একদিন না একদিন তো তাকে সমস্ত সত্যটা জাইদকে জানাতেই হবে। তখন জাইদ কেমন ব্যবহার করবে? সে কি স্বাভাবিকভাবেই সবটা মেনে নেবে? তার কি আরুষিকে দোষী মনে হবে যে আরুষি তাকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছে? আরুষির মনে এসব ভাবনা আসতেই সে বলে, না, আমি কোনো ভুল করিনি। আমি যা করেছি তা আমার জায়গায় থাকলে অন্য যে কেউ থাকত। তাছাড়া ওই টক্সিক পরিবেশে আমার ছেলে ভালো থাকত না। ওর একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য এটা যথেষ্ট ছিল বলেই আরুষি নিজের পক্ষে যুক্তি দাঁড় করায়। আমিনা ও আফিফা খান মিলে একসাথে আমিনার জন্মদিনের কেক কাটতে নিচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের রুমের লাইটটা নিভে যায়। দুজনেই ভীষণ অবাক হয়। এরপর আবারও হঠাৎ করেই ঘরের লাইটটা জ্বলে ওঠে। আর সাথে সাথেই দুজনে অবাক হয়ে তাকায়। কারণ সামনেই দাঁড়িয়ে আছে আমান, শায়রা এবং আরহাম। তাদের ৩ জনের মুখেই হাসি এবং হাতে গিফট। ৩ জনেই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে আমিনা বুড়ি। আমিনা আনন্দে নেচে উঠে বলে, তাহলে তোমাদের আমার বার্থডে মনে ছিল? তাহলে আগে বলনি কেন? আরহাম এগিয়ে এসে আমিনার কপালে চুমু খেয়ে বলে, আগে বললে কি এই পাকা বুড়িটাকে এভাবে চমকে দিতে পারতাম? তোমরা সবাই খুব ভালো। আই লাভ ইউ অল। বলেই সবাই আনন্দে মেতে ওঠে। সবাই কেক কাটতে উদ্যত হয়। এর মাঝে নির্ঝর খানও সেখানে চলে আসেন। তাকে দেখেই শায়রা এগিয়ে গিয়ে বলে, আরে মামা, আপনিও আসুন আমাদের সাথে। আপনার নাতনির জন্মদিন আজ। ওর জন্য দোয়া করুন। নির্ঝর খান গম্ভীর মুখে এগিয়ে এসে আফিফা খানের পাশে দাঁড়ান। কিন্তু তিনি আফিফা খানের পাশে দাঁড়াতেই আফিফা খান সরে আসেন একটু দূরে। যা দেখে নির্ঝর খান দীর্ঘশ্বাস ফেলেন। এরপর সবাই মিলে কেক কেটে আমিনার জন্মদিন পালন করে। আমিনা কেক কাটার পর সবাইকে বলে, এবার তোমরা সবাই আমার জন্য যা গিফট এনেছ আমায় দাও। সবাই একে একে আমিনার হাতে গিফট তুলে দেয়। আরহাম সবার শেষে আমিনার হাতে একটা বারবি সেট তুলে দিয়ে বলে, এই দেখো তো, এটা তোমার পছন্দ হয় কিনা? আমিনা বলে, ওয়াও বড় আব্বু, আই লাভ ইউ। আমার খুব পছন্দ হয়েছে। এটাকে আমি আমার মেয়ে বানাবো। আফিফা খান হেসে বলেন, তা তুমি তোমার মেয়ের নাম কি রাখবে? আমিনা হেসে বলে, আমার মেয়ের নাম আমি রাখব আরু। নামটা শোনামাত্রই উপস্থিত সবার মুখের ভাবভঙ্গি বদলে যায়। নির্ঝর খান ও শায়রার মুখভঙ্গি শক্ত হয়। যখন আমান ও আফিফা খানের মুখে হতাশা ও দুঃখের ছাপ ফুটে ওঠে। আরহাম অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং দ্রুত স্থান ত্যাগ করে। আমিনা একদম হতভম্ব হয়ে পড়ে আফিফা খান নির্ঝর খানের দিকে তাকিয়ে বলেন, আজ শুধুমাত্র তোমার জেদের কারণে আমার পরিবারটার আজ এই অবস্থা। এসবের জন্য আমি তোমায় কখনো ক্ষমা করব না। বলেই তিনিও আরহামের পেছন পেছন যায়। এদিকে হতভম্ব আমিনা তার বাবা আমানের কাছে গিয়ে বলে, আমার দেয়া নামটা কি সুন্দর হয়নি বাবা? সবাই এভাবে রাগ করছে কেন? আমান নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, না মা, তোমার দেয়া নামটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু তুমি জানো এই নামটা কার? কার? আমাদের সবার খুব প্রিয় একজনের। এমন সময় নির্ঝর বলে ওঠে, ওকে ভুলভালো কেন শেখাচ্ছ আমান? নিজের মেয়েকে একটা খুনির মেয়ের সম্পর্কে বলতে তোমার কি দ্বিধা? ওর তো জানা দরকার এই নামটা কার। দিদিভাই, তুমি নিজের পুতুলের এই নাম রাখবে না। কারণ এই নামটা এমন একজনের যার বাবার কারণে তোমার নানি আজ আমাদের মাঝে নেই। আমান রাগী স্বরে বলে, ড্যাড প্লিজ, একটা ছোট বাচ্চার মনে এভাবে বিষ ঢুকিও না। শায়রা আমিনাকে কোলে তুলে নিয়ে বলে, দুঃখিত, তোমাদের কথা কাটাকাটি করতে হলে একান্তে করো, আমার মেয়ের সামনে না। আমার সন্তানের সামনে এসব টক্সিসিটি আমি মেনে নিতে পারব না। এসব একটা বাচ্চার মানসিকতার ওপর বাজে প্রভাব পড়ে, সেটা তোমরা জানো না? বলেই সে আমিনার দিকে তাকায়। আমিনা শায়রাকে জিজ্ঞেস করে, গ্রান্ডপা এসব কি বলছো মা? সত্যি কি আরু নামটা পচা কারো? এসব তোমায় জানতে হবে না আমিনা। তুমি এখন আমার সাথে চলো।
তোমার স্কুলের তো অনেক পড়া আছে, সেসব কমপ্লিট করতে হবে। বলেই শায়রা নিজের মেয়েকে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। আরহাম নিজের রুমে বসে নিজের সাথে আরুষির একত্রে তোলা একটি ছবি দেখে আরুষির ছবির উপর হাত বুলিয়ে গুনগুন করে বলে ওঠে, ওহে কি করিলে বলো পাইপ তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বল পাইপ তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবনাথ, এত প্রেম আমি কোথা পাবনাথ, তোমারে হৃজ্যে রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃজ্যে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অতপর হতাশার শ্বাস ফেলে বলে, কেন বারবার না চাইতেও তোমার কথা আমার মনে পড়ে যায় আরুষি। তুমি তো আমায় ছেড়ে চলে গেছ, কিন্তু তোমার স্মৃতিগুলো যে আমায় সুন্দরভাবে বাঁচতে দিচ্ছে না। আমি নিজের জীবনে একটুও শান্তি খুঁজে পাচ্ছ না। আচ্ছা, তুমি কেমন আছো আমায় ছাড়া? আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? এই 5 বছরেও কি তোমার অভিমান একটু কমেনি? একবারও তোমার মনে হয়নি যে তোমার আমার সাথে দেখা করা উচিত? বলেই আরহাম দীর্ঘশ্বাস ফেলে। এদিকে আফিফা খান বাইরে দাঁড়িয়ে নিজের ছেলেকে এভাবে তরপাতে দেখে কষ্ট পান। এর মাঝেই হঠাৎ করে আরহামের ফোন বেজে ওঠে। আরহাম ফোন রিসিভ করে কথা বলতে বলতে হঠাৎ করে বলে, কি খুলনায়? বিপরীত দিক থেকে উত্তর আসে, জি, আপনাকে একটা সফটওয়্যার সেমিনারে অংশ নিতে খুলনায় যেতে হবে। ওখানে সুন্দরবনকে ঘিরে একটা নতুন প্রজেক্ট উদ্ভাবনের জন্যই এই সেমিনারের আয়োজন। কবে যেতে হবে? 2 দিন পরই সেমিনার। তাই ভালো হয় যদি আপনি আজকেই রওনা দেন। আচ্ছা, ঠিক আছে। আফিফা খান রুমে এসে বলেন, কার সাথে কথা বললে আরহাম? আমার এক কলিগ। নতুন একটা প্রজেক্টের সেমিনারের জন্য আমায় খুলনা যেতে হবে। ওহ আচ্ছা। আরহাম তার ঘরে টাঙানো বাংলাদেশের একটা মানচিত্রে খুলনার দিকে তাকিয়ে বলে, আমি আসছি। অসরুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 40। আরুষি মন খারাপ করে ঘরে বসেছিল। এমন সময় হঠাৎ যাই দেশে আরুষিকে পেছন থেকে জাপটে ধরে বলে, তুমি কি মন খারাপ করে আছো মাম্মা? প্লিজ আমার উপর রেগে থেকো না। আমি কথা দিচ্ছি, আমি আর নিজের পাপার ব্যাপারে কখনো জানতে চাইব না, তবু প্লিজ তুমি এভাবে রেগে থেকো না। আরুষি নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ধুর বোকা, মাম্মা কি তার জাইদ সোনার উপর রাগ করে থাকতে পারে? তোমাকে দেখলেই যে আমার নিজের পাপার কথা মনে পড়ে যায়, তখন আমি আর রাগ করে থাকতেই পারি না। কথাটা বলেই আরুষি জাইদকে নিজের বুকের সাথে জড়িয়ে অতীতে আরিশা ও জাইদ শেখের সাথে কাটানো সময় মনে করে বলে, তোমাদের আমি ভীষণ মিস করি আম্মু, পাপা। তোমরা যেখানেই থাকো অনেক ভালো থাকে। আমিনা একদম গাল ফুলিয়ে বসে আছে। যবে থেকে সে শুনেছে তার বড় আব্বু খুলনায় যাবে তখন থেকে সে জেদ ধরে বসে আছে যে সেও খুলনায় যাবে। শায়রা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে মানতেই চাচ্ছে না। শায়রা বলে, আমিনা, এভাবে জেদ করে না, তোর বড় আব্বু খুলনায় একটা কাজে যাচ্ছে। বোঝার চেষ্টা করো। না না না, আমি কিচ্ছু বুঝব না। আমিও খুলনায় যাব। ওখানে সুন্দরবনে হালুম মামা আছে, আমি বইয়ে পড়েছি। আমাকে ওখানে নিয়ে যেতেই হবে, আমি হালুম মামা দেখব। হালুম বাবা তো কামড় দেয়। না, হালুম মামা কামড় নেয় না। আমি জানি, আমি যাব মানে যাবই। এমন সময় আমান সেখানে এসে বলে, কি হয়েছে? তোমাদের মামের মধ্যে আবার কি নিয়ে ঝগড়া হচ্ছে? আর বলো না তো, তোমার মেয়ের জেদের কাছে এবার বুঝি আমায় হার মানতেই হবে। ভাইয়া তার অফিসের একটা প্রজেক্টের কাজে খুলনায় যাচ্ছে। সেটা শুনেই তোমার মেয়ে জেদ ধরেছে যে ও খুলনায় যাবে। আমান হেসে বলে, ভালোই তো। যাবে, অসুবিধা কি? মানে, একেই নাচুনি বুড়ি, তার উপর তুমি আবার ধোলের বাড়ি দিচ্ছ। এই একরত্তি মেয়েকে একা একা তুমি খুলনায় পাঠাবে? একা একা কেন পাঠাতে যাব? চলো, তুমি আর আমিও গিয়ে খুলনা থেকে ঘুরে আসি। এমনিতেও আমিনার জন্মের পর সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তা অবশ্য তুমি ঠিকই বলেছ, তাহলে সবাই মিলে ঘুরতে যাই, কি বলো? হুম, আমি ভাইয়াকে অলরেডি বলেছি কথাটা। ভাইয়া রাজিও হয়ে গেছেন। এখন সবাই মিলে চলো চলো। আরহাম নিজের ঘরে বসে বসে খুলনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আফিফা খান এসে আরহামের কাঁধে হাত রেখে বলে, খুলনায় গিয়েও কি ওকে খুঁজে বেড়াবে নাকি? আরহাম মলিন হেসে বলে, এ আর নতুন কি মোম? তুমি তো জানোই এই 5 বছরে আমি যেখানেই যাই না কেন ওই একজনকেই শুধু খুঁজে বেরিয়েছি সবখানে, কিন্তু জানি না সস কোথায় আছে, কোথাও তার খোঁজ পাইনি। আজকের এই আধুনিক যুগেও কি কেউ এভাবে হারিয়ে যায়? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে আরহাম। আফিফা খান বলেন, চিন্তা করিও না।
তোমার ভালোবাসা সত্য হলে তুমি তার খোঁজ পাবেই। সেই আশাতেই তো আছি। দেখা যাক কি হয়। সব সময় আশাবাদী থাকবে আল্লাহ তাহলে তোমায় নিরাশ করবে না। আমিও যে নিরাশ হতে চাই না মম। 2 দিন পর আরুষি নিজের চেম্বারে বসেছিল। আজ রাজীবের ডিউটি আছে সুন্দরবনের কাছে। এজন্য আরুষি বলেছিল সে জাহিদকে স্কুল থেকে নিয়ে আসবে, কিন্তু হঠাৎ একটা কাজে ব্যস্ত হয়ে পড়ায় সে আর যেতে পারেনি। তাই তো বাধ্য হয়ে রাজীবই জাহিদকে সাথে নিয়ে নিজের ডিউটিতে গেছে। আরুষির তাই সব মিলিয়ে একটু ভয় কাজ করছে। সে রাজীবকে ফোন করে। রাজীব ফোনটা রিসিভ করতেই আরুষি বলে ওঠে, হ্যালো রাজীব ভাই। তুমি জাহিদকে নিজের সাথে নিয়ে গেছ? ও কি খুব বেশি দুষ্টুমি করছে? তোমায় অনেক সমস্যায় ফেললাম তাই না? আরে মোটেই তেমন না, জাহিদ তো একদম ভদ্রশান্ত বাচ্চার মতো বসে আছে। আমায় মোটেই কোনো ডিস্টার্বও করছে না। তুমি একটু বেশিই চিন্তা করো আরু। আমি সব সামলে নেব। বলেই রাজীব ফোন রেখে দেয়। মূলত সুন্দরবনের পাশেই একটি নতুন সফটওয়্যার প্রজেক্ট স্থাপন করা হবে। সুন্দরবনে কিছু চোরাকারবারি সুন্দরী গাছ এবং বিভিন্ন পশুপাখি শিকার করে অবৈধভাবে এসবের উপর নজরদারি করতেই গোটা বনজুড়ে একটা নতুন ধরনের প্রযুক্তি বসানো হবে, যা এমন কোনো অনৈতিক কাজ ঘটলেই বন কর্মকর্তাদের কাছে সংকেত পাঠাবে। এই প্রজেক্টের কাজের জন্য দেশের নানা অংশ থেকে নানান গণ্যমান্য ব্যক্তি আসছে। যেহেতু এই প্রজেক্টটি অনেকের স্বার্থে আঘাত আনবে, তাই নিরাপত্তার জন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজীব এই কারণেই মূলত এখানে এসেছে পাহারা দিতে। আর জাহিদকেও নিয়ে আসতে হয়েছে। জাহিদকে রাজীব নিয়ে এসেই গাড়িতে একটু বসে থাকতে বল। শোনো, তুমি এখন ভদ্র বাচ্চার মতো এখানে বসে থাকো। আমি একটু পর এসে তোমায় নিয়ে যাব। জাহিদ মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ভালো আঙ্কেল। তুমি কোনো চিন্তা করো না, আমি এখানেই থাকব। রাজীব নিশ্চিত হয়ে বিদায় নেন। এদিকে জাহিদ বসে থাকতে থাকতে বোর হচ্ছিল। তার মতো চঞ্চল ছেলের পক্ষে কতক্ষণ এভাবে বসে থাকা সম্ভব? জাহিদ খেয়াল করল রাজীব গাড়িটা লক করেনি। এটা দেখে সে খুশি হয়ে ভাবল, ভালো আঙ্কেলের আসতে তো এখনো অনেক দেরি। আমি একটা কাজ করি, একটু আশেপাশে ঘুরে আসি। বেশি দূর যাব না। এভাবে আর কত বসে থাকি? বলেই জাহিদ গাড়ি থেকে নেমে আশেপাশে একটু হেঁটে দেখে। খুশি হয়ে বলে, বাহ, কত লোক এসেছে। জাহিদ খুশি হয় এত মানুষের আগমন দেখে। এমন সময় হঠাৎ করে সে দেখে দূরেই বিভিন্ন বাচ্চাদের খেলাধুলা করার নানান সামগ্রী। এটা দেখে জাহিদ খুব খুশি হয়ে দৌড়ে সেদিকে যেতে নেয়। একটু দূর যাওয়ার পর হঠাৎ করে জাহিদ পা ফসকে পড়ে যেতে ধরে। এমন সময় দুটি বলিষ্ঠ হাত জাহিদকে আগলে নেয়। জাহিদ চোখ বন্ধ করে বলে ওঠে, মাম্মা, তোমার লাগেনি তো বাচ্চা? হঠাৎ করে একটা স্নেহভরা কণ্ঠস্বর শুনে জাহিদ চোখ মেলে তাকায়। নিজের সামনে এক অচেনা মানুষকে দেখে সামান্য ভড়কে যায়। এদিকে আরহাম জাহিদকে ধরে আছে পরম আবেশে। যেন ছেলেটা তার খুব কাছের কেউ। তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? আরেকটু হলে তো পড়ে যেতে। জাহিদ উত্তর দেয়, কিন্তু পড়ে যায়নি তো। তার আগেই তো তুমি স্পাইডারম্যানের মতো উড়ে এসে আমায় বাঁচিয়ে নিলে। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। এত সুন্দর কথা বলতে তোমায় কে শিখিয়েছে? কেউ শেখায়নি। আমি নিজে নিজে শিখেছি। আফটার অলও আমি হলাম ওয়ার্ল্ডের সবথেকে স্মার্ট মাম্মার সবথেকে স্মার্ট বয়। জাহিদের এমন পাকা পাকা কথা শুনে তো আরহাম হাসি আটকে রাখতেই পারে না। তার উপর জাহিদকে দেখে তার কেন জানি ভীষণ আপন আপন বোধ হয়। কিন্তু ছেলেটার সাথে তার এই প্রথম দেখা। আরহাম বুঝতে পারে না কেন তাকে এত আপন লাগছে। তাই তো সে জিজ্ঞেস করে, তুমি একা এভাবে দৌড়াচ্ছিলে কেন? তোমার মাম্মা পাপা কই? মাম্মা তো তার চেম্বারে গেছে। আর পাপা? জাহিদের মুখটা মলিন হয়ে যায়। তোমার পাপা? এমন সময় রাজীব সেখানে এসে বলে, জাহিদ তুমি এখানে? তোমাকে আমি বললাম না কোথাও না যেতে, আর তুমি? বলতে বলতেই আরহামকে দেখে থেমে যায় রাজীব। আরহামের অবস্থাও ঠিক একই। দুজনেই হতবাক চোখে একে অপরকে দেখছে। চলবে।